Angel. This is Sheikh Shair Ahmed, your mentor for today. So, first of all, I hope you guys are doing great by the grace of the Almighty. আমরা আমাদের একটি নতুন জার্নি শুরু করতে যাচ্ছি গেম চেঞ্জারের পক্ষ থেকে। আমরা 48 বা 49তম অর্থাৎ আপকামিং যে বিসিএস পরীক্ষাটি অ্যান্টিসিপেট করছে জব প্রার্থীরা, 47তম বিসিএস এর পরবর্তীতে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটিকে সামনে রেখে যারা আসলে নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছে একটু লম্বা সময় ধরে বলবো হচ্ছে পর্যাপ্ত সময় নিয়ে যারা নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছেন, তাদের জন্য আমরা গেম চেঞ্জারের পক্ষ থেকে একটা নতুন ব্যাচ লঞ্চ করছি। সেটা আপনারা জানেন, ইতিমধ্যে অবগত হয়েছেন আপনারা। তো সেটার কার্যক্রম আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আপনারা গত পরশুদিন একটা ক্লাস করেছেন আপনাদের মেন্টর জোহের ইউসুফ হাসানের। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো আজকে আমরা বিসিএস এর প্রিলিমিনারি ম্যাথমেটিক্স অংশ। বাট আসলে আমাদের আলোচনাটা আমরা শুধুমাত্র সেই অংশের মধ্যে আহ কি বলবো সন্নিবিষ্ট রাখবো না। আমরা আর একটু আমাদের যে স্কোপটা আছে সেই স্কোপটাকে আর একটু এক্সপ্যান্ড করার চেষ্টা করব, যাতে করে আমরা বিসিএস এর এই প্রস্তুতিটা নেওয়ার পাশাপাশি, ধরেন আমরা যখন যে সাবজেক্ট পড়বো, লেটস সে আমরা আজকে একটু ম্যাথ নিয়ে আমাদের একটু ব্রেন স্টর্মিং করবো বা ম্যাথ নিয়ে আমাদের প্রস্তুতিটাকে একটু সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে ওয়াইল ডুইং সো আমরা যখনই এমন কোন একটা চ্যাপ্টার এনকাউন্টার করব, যে চ্যাপ্টারটা শুধুমাত্র বিসিএস প্রিলিমিনারির জন্য না, বরঞ্চ এর পাশাপাশি অন্যান্য আরো বিভিন্ন জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, তখন বিং এ স্মার্ট ক্যান্ডিডেট আপনাদের যেটা উচিত, অর্থাৎ যে কাজটি যদি আপনি করেন, আহ, তাহলে আপনি মনে করতে পারেন যে ওই পার্টিকুলার কন্টেন্ট সম্পর্কে আপনি যে প্রস্তুতিটা নিচ্ছেন সেই প্রস্তুতিটা টেকসই হবে। সেটি সেই অ্যাপ্রোচটা আসলে মূলত আজকে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করব। সো আমাদের এই ব্যাচটিতে ম্যাথ নিয়ে আমি এবং আপনাদের আরেকজন মেন্টর আছেন, মিস্টার তৌহিদ। উনিও ক্লাস নেবেন। আপনাদের তো মেন্টর তৌহিদ স্যার ক্লাস নেবেন, আমি ক্লাস নিব। আমরা ম্যাথ পার্টটা আমরা দুইজনেই শেয়ার করে আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা আগামীকাল আপনাদের তৌহিদ স্যারের ক্লাস পাবেন। উনি আপনাদের সায়েন্সের উপর কালকে বোধহয় প্রথম সেশনটা আপনাদের নেবেন। তো এগুলো আমাদের বেসিক সেশন। আগে আমাদের প্রপার একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন যে আমাদের কি কি পড়তে হবে কি কি পড়তে হবে না। সো বিফোর আই স্টার্ট, জাস্ট লেট মি নো ওয়েদার ইউ আর হিয়ারিং মি অর নট। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? কাইন্ডলি একটু জানাবেন। আমি মেসেজ চেক করছি না, কেউ যদি আমাকে জাস্ট একটু আনমিউট করে যদি বলতেন যে শোনা যাচ্ছে জি কিনা। স্যার। এবং জি স্যার। ওকে, জি স্যার। ওকে, 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 গ্রেট। সো আমি আপনাদের সাথে আমাদের এখানে আমরা যে একটা গাইডলাইন সেশন কন্ডাক্ট করেছিলাম, সেখানে প্রথম তো আলটিমেটলি সিংহভাগ কথা আমি বলেছিলাম। তো সেই সময়টাতে আপনাদের কিছু খুব কমন কোয়েশ্চেন ছিল। আমার ইনবক্সেও প্রচুর মেসেজ ছিল। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন জন জানতে চেয়েছেন। তো তো সেই জায়গার প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের বিষয় ভিত্তিক একটা বুক লিস্ট অ্যাজ পার মাই প্রেফারেন্স আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। হোপফুলি সেটা থেকে আপনারা কিছু আইডিয়া পেয়েছেন। আই হোপ সেটা দিয়ে আপনাদের কিছু না কিছু হলো উপকার হবে। সো এনিওয়েজ, সো আজকে আমরা ম্যাথ নিয়ে কথা বলি। বিফোর আই স্টার্ট, দের ইজ ভেরি সফট রিমাইন্ডার যে আমাদের এই কোর্সটাতে আলটিমেটলি আমরা 130+ ক্লাসেস নিয়ে সাজিয়েছি। এর পাশাপাশি আমরা 160 আমরা এক্সামস আমরা রাখবো। প্রত্যেকটা রেগুলার ক্লাসের সাথে আমাদের একটা ক্লাস টেস্ট থাকবে। এছাড়া আমাদের 20টি সাবজেক্ট ফাইনাল এবং 10টি চূড়ান্ত মডেল টেস্ট আমাদের এখানে থাকবে। এটা আপনারা দেখেছেন। এটা আমাদের যে এনরোলমেন্টের যে সুযোগ, 30 জনের প্রথম যে 30, এইটা মোস্ট লাইকলি আপনারা আজকের পর হয়তো অ্যাভেল করতে পারবেন না, কারণ ইতিমধ্যে সম্ভবত কোটাটা ফিল আপ হয়ে গিয়েছে বা দুই একজন হয়তো বাকি আছে, আমি নট শিওর। বাট সিন্স আই এম টেকিং এ ক্লাস টুনাইট, সো আজকের জন্য এই অপরচুনিটিটা থাকবে। এনিওয়েজ, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। যখনই আমরা শুনি বিসিএস প্রিলিমিনারি অংশের ম্যাথমেটিক্স পার্টের প্রস্তুতি, বর্তমান সময়ের প্রেক্ষিতে চিন্তা করলে এইটা আসলে অধিকাংশের জন্য খুব সহজ একটা পার্ট। কেন? এখানে আমরা যদি বিসিএস প্রিলিমিনারি মানবন্টন দেখি, এই গাণিতিক যুক্তি অংশে 15 মার্ক আসলে রয়েছে। বিসিএস লিখিত অংশে যখন একজন প্রার্থী প্রতিযোগিতায় অবতীর্ণ হয়, তখন গাণিতিক যুক্তি অংশে 50 মার্ক থাকে।
ব্যাপারটা হচ্ছে এখানে যদিও মার্ক 15, এখানে 50। আমার মানসিক দক্ষতার ক্ষেত্রে যদি চিন্তা করেন, মানসিক দক্ষতা তো আমরা কিন্তু বিশেষ পিডির ক্ষেত্রে ফেস করি 15, ওখানেও কিন্তু লিখিত পরীক্ষায় গিয়ে 50। এই দুটোর মধ্যে একটা সিমিলারিটি আছে, প্রিপারেশনের কোনো বেসিক্যালি কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। কারণ প্রিলিতেও যেমন অবজেক্টিভ পূরণ করতে হয়, লিখিত অবজেক্টিভ পূরণ করতে হয়। বাট ম্যাথের ক্ষেত্রে থিংস আর বিট ডিফারেন্ট। কারণ হচ্ছে এখানে 15 এমসিকিউ, এবং এই 15-র মধ্যে কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টার গুলো অনেক বেশি ইম্পর্টেন্স ক্যারি করে। আবার কিছু চ্যাপ্টার আছে আপনি হয়তো একটু অমিট করে গেলেও পারেন। আবার রিটেনের ক্ষেত্রে দেখা যায় হয়তো প্রিলিমিনারির সময় আপনি বেশি ফোকাসড হয়ে একটা বা দুটো চ্যাপ্টার পড়েননি, কিন্তু রিটেনের জন্য দেখা যায় সেই চ্যাপ্টারটা কম্পারেটিভলি আর একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যেতেও পারে। আর বিগত লিখিত পরীক্ষার যদি কোয়েশ্চেন প্যাটার্ন আমরা অ্যানালাইসিস করি, সর্বশেষ যেহেতু 45তম বিসিএস প্রিলির লিখিতটা হয়েছে, সেটাও একটা লম্বা সময় অতিবাহিত হয়ে গিয়েছে। সেই প্রশ্নটিও যদি আমরা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে শুধু ম্যাথমেটিক্স না, অন্য সকল সাবজেক্টেই লিখিত পরীক্ষায় যখন একজন প্রার্থী অবতীর্ণ হচ্ছে, কোনো অপশন প্রোভাইড করা হচ্ছে না। অর্থাৎ প্রশ্নপত্রে যতগুলো প্রশ্ন যে টপিক থেকেই একজন প্রার্থীকে সমাধান করার জন্য দেয়া হচ্ছে, একজন প্রার্থী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। ঠিক আছে? সো এই কনসেপ্ট গুলা, এই যে বলবেন যে ম্যাথ ক্লাস শুরুতে একটা দুটা ম্যাথ দেখান, ম্যাথ দেখে শেষ করেন, মানে দ্যাট উইল নট সাফিস। টু বি ভেরি অনেস্ট উইথ ইউ, আপনাকে আগে আপনার চিন্তা ভাবনার যে ধাঁচাটা আছে, এই ধাঁচাটা আপনাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? কারণ অধিকাংশের বিসিএস প্রস্তুতি সংক্রান্ত যে চিন্তা ভাবনা, সেটা খুব অমূলক কিছু ধারণার উপর ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? তো আমাদেরকে এই বিষয়গুলোতে কিছুটা পরিবর্তন আনতে হবে। কারণ এখন আমরা কি প্রিপারেশন নিচ্ছি কোন পরীক্ষা নিয়ে? আমরা কিন্তু 47 নিয়ে বদার্ড না। আমি শুরুতেই বলেছি, একটা ডিসক্লেমার দিয়েছি। এখন আমরা যে কথাগুলো বলবো, এগুলো যারা লম্বা রেসের ঘোড়া হতে চান, একটা একটু লম্বা সময় ধরে নিজেদেরকে প্রস্তুত করতে চান, and you want to make sure the first BCS or the next BCS that you are going to appear uh, will count, তাদের উদ্দেশ্যে আসলে আমাদের স্ট্র্যাটেজি গুলা। এই জন্য আমরা খুব ধীরে সুস্থে, খুব ধীর লয়ে, বাট প্রত্যেকটা ক্রুশাল পয়েন্টকে হাইলাইট করে কিন্তু আমরা মূলত এগোবো। ঠিক আছে? তো এখানে ইনিশিয়াল ফেজে আপনাকে আপনার চিন্তা ভাবনার ব্যাপারটা নিয়ে একটু ভাবতে হবে। এনিওয়েজ, তো যেটা বলছিলাম, তো প্রিলিমিনারির জন্য আমরা দেখি কিছু চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট থাকে, বাট রিটেনের জন্য দেখা যায় সেটা থাকে না। মূল পয়েন্ট যেটা, অনেকে প্রিলির প্রস্তুতির সময় কিছু চ্যাপ্টার আমরা বাদ দিয়ে যাই, যেগুলাকে আমরা হয়তো মনে করি যে না, এই চ্যাপ্টার গুলো এখানে কি লেস লাইকলি, মানে এখানে আসার সম্ভাবনাটা খুব কম। সমস্যাটা হচ্ছে আপনি যখন রিটেনের আগে প্রস্তুতি নিবেন, এই সেম চ্যাপ্টারটাকে তখন আবার নতুন করে শেখাটা বেশ দুরূহ একটা কাজ। আর কিন্তু এই দুরূহ কাজটা আপনাকে কেন করতে হবে? দিন শেষে আপনি বিশেষ ক্যাডার হবেন কি হবেন না, নন ক্যাডার পাবেন কি ক্যাডার পাবেন, এই পার্থক্যটা গড়ে দিবে আপনার দুইটা সাবজেক্টে আপনার পারফরমেন্স। এক হচ্ছে আপনি ইংলিশে কতটা ভালো করছেন, দুই হচ্ছে আপনি ম্যাথ এবং মেন্টাল এবিলিটি, এই দুটা পার্টে এভারেজ একজন প্রার্থীর থেকে কতটা কম খারাপ করতেছেন। এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে মূলত ক্যাডার নন ক্যাডারটা নির্ধারিত হয়। আপনি যদি বিগত পরীক্ষাগুলোকেও বিশ্লেষণে নেন, যারা সাকসেসফুল হয়েছে তাদের কথা শুনেন, যারা কোনো কারণে আনফরচুনেটলি কিছু অল্প কিছু মার্কের জন্য মিস করে গিয়েছে তাদের কথাও শুনেন, তাহলে আপনার এই আইডিয়াটা আপনাদের জেনারেট করবে। দেন হোয়াট টু ডু? থিং ইজ, এই যে 15 নম্বরের কোয়েশ্চেন আসতেছে, আপনি আজকে যেহেতু আপনি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে এসে আন্ডার গ্রেড লেভেলে আছেন বা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আন্ডার গ্রেড কমপ্লিট করেছেন, ইউ হ্যাভ নাও বিকাম এ গ্রাজুয়েট অর ইউর গোয়িং টু বি ওয়ান। আপনি যে কোনো মানে ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠে যে 15টা কোয়েশ্চেন আসবে, এই 15টা কোয়েশ্চেন নিয়ে বসলে 5টা থেকে 6টা প্রশ্ন আপনি চোখ বন্ধ করেই পারবেন। এইটুকু এই কনফিডেন্স আপনার ভিতরে থাকতে হবে, বা হয়তো আপনাদের ভিতরে আছে। ব্যাপারটা হচ্ছে সায়েন্স বা হচ্ছে আপনাদের এই ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি, এই পার্ট গুলোতে বিসিএস এর ইতিহাস যদি আমরা মোটামুটি একটু বিশ্লেষণ করি, যারা সফল হয়েছে বা একটু জন্য মিস করেছে বা একাধিক বিসিএস এ অংশগ্রহণ করেছে, তাদের মতামত নেই, অভিজ্ঞতা নেই, তাহলে আমরা যেটা বুঝি, এই সাবজেক্ট গুলোতে মূলত সব থেকে বড় ভাবে, সবচেয়ে বড় ধরা খায় বা সব থেকে বড় ডাব্বা গুলো মারে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা। বিকজ তাদের ভিতরে একটা কি, তারা একটু কমপ্লেসেন্ট হয়ে যায়, তাদের ভিতরে দে টেক ম্যাথমেটিক্স এন্ড সায়েন্স সাবজেক্ট লাইক দিস, মানে সাবজেক্টস লাইক দিস ফর গ্রান্টেড। হ্যাঁ, তারা এগুলাকে খুব মানে সিরিয়াসলি নেয় না। এট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় সেইটাতে
মানে অন্য একজন প্রার্থী, যে প্রার্থী হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যার হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্স বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর দখল তুলনামূলক ভালো, যে হয়তো লিখিত পরীক্ষা দিলে বা প্রিলি পরীক্ষায় হয়তো বাংলাদেশ অ্যাফেয়ার্স সে তার থেকে ওই সায়েন্সের ওই মানে কি মানে কুতুব স্টুডেন্টের থেকে হয়তো সে 2 বা 3 নাম্বার বেশি পাবে, বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হয়তো 1-2 বেশি পাবে। হ্যাঁ, এই যে অ্যাডভান্টেজটা সে পেয়ে যায় তার আন্ডার গ্রেডের সাবজেক্টের জন্য বা তার পড়াশোনার প্যাটার্নের জন্য, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানে যারা স্টুডেন্ট আছেন তারা যদি আপনারা এই যে 5, 6 বা 7, 8 এভারেজ মার্কে সন্তুষ্ট থাকেন, আপনার স্ট্রেংথটাকে, আপনার শক্তিটাকে যদি আপনি সম্পূর্ণভাবে ক্যাপিটালাইজ করতে না পারেন, তাহলে আপনার এই প্রস্তুতি নেওয়ার কোনো মানে নাই ভাই, ঠিক আছে? এন্ড ইউ উইল বি নো ওয়ার নিয়ার ওয়ার ইউ ওয়ান্ট টু বি। হ্যাঁ, and mark my words, I am not exaggerating at all. In fact, each and every freaking word that I am uttering, I mean every one of these words, ঠিক আছে? এইটা আপনি আগে মাথায় গেঁথে নেন। এনিওয়ে, সো এতক্ষণ ধরে একটু বকবক করছি, বকবক করার জন্য আসছি, আমাদের বকবকানি শোনার জন্যই পেমেন্ট করবেন, বকবকানি মানে শুনতে আসবেন আলটিমেটলি। দিন শেষে যখন ক্যারিয়ার হবেন বা দিন শেষে একটা জব পাবেন, সেই জবটা সম্পূর্ণ আপনার সফলতা, এটা আমাদের কোনো সফলতা ওখানে নাই। আমরা মূলত আপনাকে যেটা করব, যে আপনি যে পাথটাকে মানে চুজ করবেন, সেই পাথটা যাতে কম্পারেটিভলি আপনার জন্য লেস হার্ডেল নিয়ে থাকে, সেই ব্যাপারটা নিশ্চিত করে দেয়, ঠিক আছে? একজনকে পড়িয়ে কখনো বিসিএস ক্যারিয়ার বানানো যায় না, চাকরি বানানো যায় না, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, এনিওয়েজ, এগুলো হচ্ছে কিছু জিনিস। তাহলে এখানকার মানে বটম লাইনটা কি, এতক্ষণ ধরে বক করলাম, বটম লাইন হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন, প্লিজ ডোন্ট টেক দিস পার্ট ফর গ্রান্টেড। অ্যাট লিস্ট গো থ্রু দ্য টপিকস। আমি যেমন একটা বইয়ের কথা বলেছি আপনাকে, দেখবেন কোন বইয়ের কথা বলেছি, ওই বইটা ধরে বা বাজারে অন্য যে কোনো একটা বই ধরে ধরে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আপনি গো থ্রু করতে হবে। অ্যান্ড ওয়াইল ডুইং সো, don't focus only on the questions that have actually appeared in the question paper in the previous BCS exams. Never ever do that. In fact, you know যে সামনের যে বিসিএস গুলো আছে, ডে বাই ডে কিন্তু কোয়েশ্চেন্স গুলো কিন্তু কি হবে, স্মার্টার হচ্ছে। হ্যাঁ, তো আপনি যদি শুধুমাত্র না অন্যান্য সাবজেক্টের জন্য বা ম্যাথের জন্য, ইয়েস আমরা বিগত বছর প্রশ্ন বিশ্লেষণ করব, এটা একদম ফার্স্ট এন্ড ফরমোস্ট টাস্ক, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট ডোন্ট depend on this particular task, especially for subjects like mathematics, science and ICT। হ্যাঁ, এগুলো আপনাকে একটু ডাইনামিক প্রিপারেশন নিতে হবে, এগুলো শুধু বিগত বছর সেন্ট্রিক চিন্তা করলে হবে না। ওকে, তো এই আইডিয়াটা আপনাদের মনে প্রথিত করে নিতে হবে, ইনকালকেট করতে হবে আপনাদেরকে, ঠিক আছে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি কন্টেন্টে ঢুকবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, আমরা ধীরে সুস্থে যাবো, এবং আজকে থেকে হোপফুলি এখন অন রেগুলার বেসিস প্রতি উইকেই হয়তো আপনাদের সাথে, অ্যাটলিস্ট আমার সাথে আপনাদের দেখা হবে। এছাড়া আপনাদের অন্য বাকি বাকি যে মেন্টর আছেন তাদের সাথে দেখা হবে, ঠিক আছে? তো এই কথাগুলো হয়তো আপনারা ইতিমধ্যে শুনেছেন, শুনে থাকলে আবার শোনার চেষ্টা করেন। কিছু জিনিস আছে আপনাকে রিলার্ন করতে হবে, পুনরায় শিখতে হবে। কিছু জিনিস আছে আপনাকে আনলার্ন করতে হবে। হ্যাঁ, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে, কারণ আপনার ব্রেনের জায়গা খুব কম। আসেন, এখন আমরা মূল আলোচনায় আসবো। তাহলে আজকে ম্যাথ নিয়ে আমরা কি স্পেসিফিক কোনো টপিক নিয়ে কথা বলবো? নো, সিন্স ইটস এ বেসিক ডেভেলপমেন্ট ক্লাস, হোয়াট উইল ট্রাই টু ডু, যে আমাদের জানা জিনিস, যে জিনিসটা হয়তো আমরা প্রত্যেকেই পারি, প্রত্যেকেই করতে পারবো, বাট সেইখানে কিভাবে আমরা একটু বাড়তি ভ্যালু অ্যাড করবো। বাড়তি ভ্যালু অ্যাডিশনের কথা কেন আসছে? আপনি যদি আর্টস এর হয়ে থাকেন, কমার্সের হয়ে থাকেন, বা আপনার ম্যাথমেটিক্স এর দুর্বলতা আছে, মানে রিগার্ডলেস অফ ইউর ব্যাকগ্রাউন্ড, আপনি ম্যাথে দুর্বল, আপনি যদি এই যে 5টা 6টা ম্যাথ তো সবাই পারবে, 7 বা 8 হচ্ছে অ্যাভারেজ মার্ক, ঠিক আছে? এটা খুব মানে প্রিটি মাচ অ্যাভারেজ মার্ক, সবাই মোরলেস পাবে। আপনি যদি এইখান থেকে কিছুটা হলে এক্সেল করতে চান, অর্থাৎ 10 বা 11-তে যেতে চান, মানে বা 10 থেকে 12-তে যেতে চান, ইটস ভেরি পসিবল। অনেকে এর থেকেও এক্সেল করবেন, বাট এক্সেপশনস আর নট এক্সাম্পল। সেটার জন্য আপনাকে একটু এফোর্ট দিতে হবে। আর যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন বা ম্যাথে খুব স্ট্রং, টিউশনই করাচ্ছেন, ভাবছেন যে হ্যাঁ ম্যাথে পরীক্ষায় বসবার পারবো, ভাই বিশ্বাস করেন, যে যেমনটা ভাবছেন পরীক্ষার হলে ওইরকম আউটকাম আসবে না। দেখা যাবে যে 15টা কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন আপনি প্র্যাকটিস করেন নাই বলে মনে পড়তেছে না। হ্যাঁ, রইলো বাকি রইলো 14টা। 14টার মধ্যে একটার কোয়েশ্চেনের মধ্যে দেখা যাবে হয়তো কোয়েশ্চেনের মধ্যে কোনো শব্দগত কোনো ভুল আছে বা একটু অসম্পূর্ণতা আছে, সেটা হয়তো দেখা যাবে আপনি অ্যান্সার করেন নাই। হ্যাঁ, তাহলে চলে গেল 13টা। 13টা অ্যান্সার করলেন, 12টা হইলো একটা অতিরিক্ত উত্তেজনাবশত ভুল করে আসছেন। দিন শেষে আপনি মার্ক পাচ্ছেন কি, 12টা প্রশ্ন হলো, একটা প্রশ্ন আপনার নেগেটিভ 0.5 মাইনাস হবে, অর্থাৎ নাম্বার পাবেন 11.5, যদি খুব ভালো পরীক্ষাও যায়, এরকমটা হয়। হ্যাঁ, আমি নিজেও এরকম এনকাউন্টার করেছি। তো ওই যে কি বলে, ঘর পোড়া গরু যেমন ওই সিঁদুরে কি বলে জানো, মেঘ দেখলে ভয় পায়, তো ওইরকম আমার কথাটা শুনেন। স্পেশালি যারা ম্যাথে স্ট্রং, প্লিজ মেক শিওর ম্যাথে আপনি 13 বা 14 নিশ্চিত করতেছেন। যদি না পারেন তাহলে এই ম্যাথ পড়ে আপনার কোনো লাভ হয় না সারা জীবন। ওকে,
মারফতে আলোচনা শেষ, এখন আসেন আজকে আমি কি বলবো, এমন একটা টপিক নিয়ে আলোচনা করি যে টপিকটা আমাদের কি হবে। আমরা বিসিএস এর ক্ষেত্রে তো আমাদের লাগবেই। আমি আমার বক্তব্যের বা আজকের ইন্ট্রোডাকশনে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমরা ম্যাথমেটিক্সটা এমন ভাবে পড়বো যাতে আমরা শুধু এই 5টা 6টা বা 7টা 8টা ম্যাথের মধ্যে আমরা থেমে না থাকি। আমরা যাতে এক্সেল করতে পারি, আমাদের যাতে 12 13টা বা 14টা ম্যাথ হয়। এবং এইটা করার সময় একটা কাজ করতে হবে, আমরা তো আমাদের জীবনটাকে বিসিএস এর মানে কি সমীপে সমর্পণ করব না, তাই না? আমরা অন্যান্য এক্সাম গুলোতেও পার্টিসিপেট করব। তো সেই ক্ষেত্রে ম্যাথের যে টপিক গুলা বিসিএস এও আসে, আবার ব্যাংকেও আসে, বা অন্যান্য জব এক্সামে আসে, আমরা বিসিএস এর এই মানে স্ট্রাকচার বা বিসিএস এর এই ধাঁচার মধ্যে প্রস্তুতিটা নেওয়ার সময় আমরা চেষ্টা করব ওই পার্টিকুলার টপিকটা সম্পর্কে এমন ভাবে একটু জেনে নিতে, যাতে করে ওই পার্টিকুলার টপিকটা বিসিএস রিটেনে আসুক, তাহলেও যাতে আমাদের বেসমেন্টটা মানে স্ট্রং হয়ে মানে বা মজবুত হয়ে থাকে। এট দ্য সেম টাইম অন্য কোনো জব এক্সাম মানে স্পেশালি ফর এক্সামস লাইক ব্যাংক এন্ড সো অন, এগুলোতে যদি আমরা পার্টিসিপেট করতে যাই, তখনও যাতে তুলনামূলক কম এফোর্ট দিয়ে আমরা একটা ভালো আউটপুট আনতে পারি। তো সেই অবজেক্টিভ নিয়ে মূলত আজকে আমরা দেখার চেষ্টা করব। আমাদের টপিকটা খুবই চাইল্ডিশ, যারা খুব কনফিডেন্ট ম্যাথ নিয়ে একটু সময় দিন। আমি খুব বেশি সময় নিব না, আপনি আমার সাথে 30 40 মিনিট সময় এখন দেন, দেওয়ার পর দেখেন নতুন কিছু নতুন ভাবে শিখতে পারছি কিনা আমরা, এটা আমাদের জন্য খুব জরুরি। ঠিক আছে? বিসিএস এর সিলেবাস আমরা যখন আগের দিন দেখছিলাম, দেখবেন প্রথম টপিক পাটিগণিতের টপিকের মধ্যে আছে লসাগু গসাগু এভাবে আছে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু প্রথম সেশন, আপনাদের সাথে আইস ব্রেকিং সেশন বা আপনাদের সাথে ওরিয়েন্টেশন সেশন, অনেকে আবার ওই যে বলে যে ভাত হয়েছে কিনা এটা দেখার জন্য নাকি কি হাড়ির একটা বা দুইটা চাল টিপে দেখলেই হয়, তো আপনারা তো অনেকে আছেন প্লাস করে টিপে দেখতে চাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরকম। হ্যাঁ, তো সেটাও বলতে পারেন, আমি তো এক ধরনের পরীক্ষা দিচ্ছি নাকি, তো দেখেন। সো ইটস নট লাইক দ্যাট, আমরা একটু জানার চেষ্টা করি আমাদের জানা জিনিসগুলো। হ্যাঁ, আমরা কিছু টার্ম শিখবো, এবং আমাদের সাকসেসিভ এর পরে আমাদের যে ক্লাসটা আসবে, মানে আমি আপনাদের ম্যাথের এই নেক্সট যে সেগমেন্টটা নিব, সেই ক্লাসটাতে আমি আরেকটা আপনাদের বেসিক ডেভেলপমেন্ট ক্লাস নিব। সেটাতে আমি আজকের লেকচারের কন্টিনিউয়েশন রাখবো। ঠিক আছে? তো একটু মনোযোগ দিন, হোপফুলি কিছুটা হলে আপনি ভিন্ন আঙ্গিকে বিষয়গুলো দেখতে পারবেন। যারা এর আগে আমার ব্যাংক বা পেট্রোবাংলার কোর্স করেছেন, তাদের কাছে এই টপিকগুলো কিছুটা পরিচিত মনে হলেও হতে পারে, যদি ওরকম কয়েকজন আর থাকলে থাকতে পারেন। হ্যাঁ, এনিওয়েজ, তো আমরা এখন পুরো জিনিসটাকে বিসিএস এর প্রিপারেশন আগে গিয়ে ধীরে ধীরে দেখার চেষ্টা করব। ওকে, সো বিফোর উই স্টার্ট আমরা কিছু টার্ম শিখবো। হ্যাঁ, টার্ম গুলো কি? আসেন প্রথম একটা টার্ম আমরা শিখি, টার্মটার নাম হচ্ছে গুণনীয়ক। এই টার্মটা আপনারা হয়তো শুনেছেন। ঠিক আছে, আর এর পাশাপাশি আমি আরো কিছু টার্ম লিখবো। হ্যাঁ, ইংলিশে যদি লিখে একটা টার্ম লিখলাম ফ্যাক্টর। ওকে, আচ্ছা, এরপর একটা টার্ম লিখি উৎপাদক। উৎপাদক। এরপর একটা টার্ম লিখলাম ভাজক। এরপর আরেকটা টার্ম লিখি, সেটা হচ্ছে ডিভিজর। ওকে, ফার্স্ট থিং দ্যাট ইউ নিড টু কিপ ইন ইউর মাইন্ড, যে এই যে 5টা টার্ম আমি এখানে আপনাদের উদ্দেশ্যে লিখলাম, এই 5টা টার্মই বেসিক্যালি তারা একই জিনিস মিন করে, অর্থাৎ তারা একই জিনিসের ভিন্ন ভিন্ন 5টা নাম। তো আমরা যখনই নাম্বার সিস্টেম নিয়ে কথা বলা শুরু করব, আমরা যখন ধীরে ধীরে লসাগু গসাগু শিখবো, তারপর সাকসেসিভ আরো বিভিন্ন বিভাজ্যতা দেখবো, তো আমাদের সবার আগে কিছু টার্মস আমাদের ক্লিয়ার করতে হবে, এগুলো আমাদের মননে প্রথিত করে নিতে হবে। তাহলে যেটা হবে, পরবর্তীতে যখন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, আমাদের কনসেপ্ট গুলো যখন ক্লিয়ার থাকবে, আমরা অনেক কিছুই ধরতে পারবো। ওকে, ওকে, দেখি আমরা এখানে কি আছে। তো আমরা যদি বলি গুণনীয়ক, দেখেন একটু খুব ইজিলি আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরুন আমি দুটো সংখ্যা নিচ্ছি, ফার্স্ট ছোট সংখ্যা নিয়ে শুরু করি, ধরুন 8। আর একটা সংখ্যা নিয়ে আমি, ধরুন আমি নিলাম 12। একটু লক্ষ্য করবেন। আচ্ছা, 8 একটা সংখ্যার গুণনীয়ক, যা ফ্যাক্টরও তাই, উৎপাদকও তাই, ভাজকও তাই, ডিভিজরও তাই, এই 5টা টার্ম সেম, আমি আগেই বলে নিয়েছি আপনাদেরকে। একটা সংখ্যার গুণনীয়ক হচ্ছে সেই সংখ্যাগুলো যাদের দিয়ে উক্ত সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। এবং এই নিঃশেষে ভাগ করা যাওয়া অর্থ হচ্ছে, উক্ত সংখ্যাটিকে বা আলোচ্য সংখ্যাটিকে যখন আমরা ভাগ করব, তখন আমরা ভাগ শেষ পাবো 0। অনেকে বলেন যে ভাগশেষ পাবো 0, কি ভাগশেষ পাবো না, ব্যাপারটা তা না, ভাগশেষ পাবো, বা ভাগশেষটা কত হবে? 0 হবে। আচ্ছা, তাহলে আমি একটু দেখার চেষ্টা করি। এই যে একটা সংখ্যা আমি লিখেছি 8, কোন সংখ্যা আছে, কোন কোন সংখ্যা আছে দেখুন তো, যে সংখ্যাগুলো বা কোন কোন পূর্ণ সংখ্যা আছে, যে পূর্ণ সংখ্যাগুলো দিয়ে
8 সংখ্যাটাকে নিঃশেষে ভাগ করা যায়। আমরা যদি একটু লক্ষ্য করি, 1, আর প্রত্যেকটা ক্লাস আমি আগেই বলে নিচ্ছি, প্রত্যেকটা ক্লাস আমরা একদম ভেরি বেসিক লেভেল থেকে শুরু করব, এন্ড উইথ টাইম আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে আমরা মুভ অন করতে থাকবো আর কি। তো যারা কিছুটা পারেন বা আংশিক পারেন, তারা আসলে ক্লাস থেকে এন্টারটেইন হবেন না। হ্যাঁ, আপনি একটু সময় নেন, আপনি 30 মিনিট সময়, 40 মিনিট সময় দেন, দেখেন আপনার যতটুকু মধ্যে আপনি জানেন তার সাথে নতুন কিছু অ্যাড হলো কিনা। যদি হয় গ্রেট, যদি না হয় আহ কি বলবো, তাহলে এই প্ল্যাটফর্ম হয়তো আপনার পারপাস সার্ভ করবে না। ঠিক আছে, দেখেন, তা আমরা যদি দেখি কোন সংখ্যাগুলো দিয়ে এই আলোচ্য সংখ্যাটিকে নিঃশেষে ভাগ করা যায়। এক, এক হচ্ছে এমন একটা পূর্ণ সংখ্যা, যে সংখ্যা দিয়ে তো সব পূর্ণ সংখ্যাকে ভাগ করা যায়, তাই না? আচ্ছা, এক। এরপর দেখেন, আমি যদি বলি দুই, দুই দিয়ে কি ভাগ করা যায়? আটকে যায়, নিঃশেষে ভাগ করা যায়। তিন দিয়ে কি ভাগ করা যায়? তিন দিয়ে কিন্তু যায় না। দেখেন, চার দিয়ে কি যায়? চার দুগুণে আট, যায়, তাই না? চার দিয়ে যাচ্ছে। পাঁচ দিয়ে কি যাচ্ছে? যাচ্ছে না। আচ্ছা, ছয় দিয়ে যাচ্ছে? যাচ্ছে না। সাত দিয়েও যায় না। আমরা কি পেলাম? আট দিয়ে নিঃশেষে ভাগ করা যায়। এরপর অন্য আর কোন সংখ্যা কি আমাদের দেখার প্রয়োজন আছে? একটা সংখ্যাকে তার থেকে বড় কোনো সংখ্যা দিয়ে কি কখনো ভাগ করা যায় নিঃশেষে? ধরুন 10কে কি কখনো 12 দিয়ে নিঃশেষে ভাগ করা সম্ভব? সম্ভব না। 10কে নিঃশেষে ভাগ করা যায় এমন সব থেকে বড় সংখ্যাটা কত? 10 নিজে। দেখেন, 8কে নিঃশেষে ভাগ করা যায় এমন যে সংখ্যাগুলো আমরা লিখলাম, তার মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কে? 8 নিজে। একটু পরে এটা নিয়ে আমরা একটা বিবৃতি দিব। যখনই আমরা পরীক্ষায় ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন ফেস করব, প্রশ্নগুলো সাধারণত দু ধরনের হয়। এক হচ্ছে কোয়ান্টিটেটিভ, অর্থাৎ সেখানে আপনাকে পরিমাণ বা পরিমাণগত কিছু কোয়েশ্চেন দিবে। আর কিছু কিছু সময় যখন কোয়েশ্চেন অনেক স্মার্ট হয়, আর আপনাদের কাছে অনেক সময় কোয়েশ্চেন যখন কঠিন হয়, তখন আমরা দেখি যে কিছু কোয়ালিটেটিভ কোয়েশ্চেনও আসে। ম্যাথের কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন সময় কোয়েশ্চেন দেওয়া হয়। হ্যাঁ, এমনটা দেখারও কিন্তু কি আছে, মানে রেকর্ড কিন্তু আছে এবং সামনে হবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এনিওয়েজ, তো এটা গেল। তাহলে আমরা কি বললাম? তাহলে আট যে সংখ্যাটা আছে, আট সংখ্যাটাকে এক, দুই, চার এবং আট, এই চারটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় বিধায় আট সংখ্যাটার গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক বা ভাজক বা ডিভিজর, যে নামেই ডাকুন না কেন, এই আইটেম গুলো হচ্ছে কি? এক, দুই, চার এবং আট। ওকে, 12র ক্ষেত্রে আসি আমরা। 12র ক্ষেত্রে যদি চিন্তা করি, 12র ক্ষেত্রে তারা কারা? লেটস সি। দেখি, 12কে কোন সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায়? এক দিয়ে যায়, দুই দিয়ে যায়, তিন দিয়েও যায়, চার দিয়েও যাচ্ছে, পাঁচ দিয়ে কিন্তু যায় না, তাই না? ছয় দিয়ে যায়, সাত দিয়ে কি যায়? যায় না। আট দিয়েও যাচ্ছে না। এগুলো লেখার খুব বেশি প্রয়োজন পড়বে না, কনসেপ্টটা বিল করেন, তারপর একটু পর দেখেন এখান থেকে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। নয়টা কি যাচ্ছে? যাচ্ছে না। এগুলো যদি আপনি ভালো পারেন, তখন আপনি ওই বিসিএস এর কথা বলেন, ব্যাংকের কথা বলেন, নাম্বার সিস্টেম, ম্যাথ আপনি অনেক ভালো করতে পারবেন, লসাগু গসাগু ভালো বুঝবেন। কোন ম্যাথে লসাগু গসাগু বলা নাই, বাট আপনাকে ওই অপারেশনটা পারফর্ম করতে হবে, সেটা আপনি ধরতে পারবেন। এই জন্য আপনার গাঁথনিটা একটু মজবুত হইতে হবে। ঠিক আছে, যাদের মনে হচ্ছে মানে দিজ আর মানে ভেরি লেট টপিকস, ইউ ক্যান লিভ দ্য ক্লাস। মানে কি বলবো, নো, নো হার্ড ফিলিংস। হ্যাঁ, মানে এভাবে শুরু করতে হবে। আমরা অল্প অল্প বিক্ষিপ্ত ভাবে জানি, তো ওই জন্য সমস্যা হয়। আচ্ছা, নয় দিয়েও নিঃশেষে ভাগ করা যায় না, 10 দিয়েও যায় না, 11 দিয়েও যাবে না, আমরা বুঝতে পারছি, 12 দিয়ে যায়, তাই তো? আচ্ছা, তাহলে কতগুলো সংখ্যা পেলাম? এক, দুই, তিন, চার, ছয় এবং 12। এরা হচ্ছে সেই সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোকে দিয়ে আমরা আলোচ্য সংখ্যা বা কে 12কে নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ ভাগশেষ থাকবে শূন্য। ওকে, তাহলে আমরা কি পেলাম? তাহলে আট সংখ্যাটার গুণনীয়ক কারা? এক, দুই, চার এবং আট, এরা হচ্ছে আটের গুণনীয়ক। আর 12 এর গুণনীয়ক কারা? 12-এর গুণনীয়ক হচ্ছে এক, দুই, তিন, চার, ছয় এবং 12। আচ্ছা, যদি আমি বলতাম 12 সংখ্যাটির কতগুলো ভাজক রয়েছে, তাহলেও কিন্তু কথাগুলো সেমই রয়ে যেত, তাই না? কারণ আমি কি বলেছি, যেটা ভাজক, ভাজক বলতে আমরা জেনারেলাইজ টার্মে নিঃশেষে ভাগ করা যায় এমন সংখ্যাগুলোকে বোঝাই। তাহলে 12-র ভাজক কয়টা, সেটাও কিন্তু আমরা এইভাবে করে খুঁজে বের করে ফেলতে পারি। এখন এই যে আমরা গুণনীয়ক গুলো বের করলাম, এই গুণনীয়ক গুলো সবসময় তো আমাদের এত ছোট ছোট সংখ্যার গুণনীয়ক বের করতে হবে ব্যাপারটা এমন না। আমরা অনেক বড় বড় সংখ্যাও ফেস করতে পারি। তো অবভিয়াসলি দের ইজ এ ওয়ে, যে ওয়েটা দিয়ে আমরা কম্পারেটিভলি সংক্ষিপ্ততর একটা সময়ে আমরা কি করব, এই প্রসেসটা বের করতে পারবো। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটাকে আমরা বলি, একটা মেথড আছে, যে মেথডটাকে আমরা বলি ট্রি মেথড।
ট্রি মেথডটা কি? মেথডের নাম গুরুত্বপূর্ণ না, বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ। ধরুন আমি 12 দিয়ে শুরু করছি। হ্যাঁ, 12কে আমরা ট্রি মেথডের কনসেপ্টে চিন্তা করি। আচ্ছা, 12 সংখ্যাটাকে আগে আগে আপনি একদম নামতা পড়বেন। হ্যাঁ, একদম নামতা পড়বো, আমরা দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। হ্যাঁ, দেখেন 12 সংখ্যাটাকে দেখেন তো, 12কে 1 দিয়ে ভাগ করা যায়? সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, তাই না? 12 × 12। আচ্ছা, 2 দিয়ে কি ভাগ করা যায়? যায়। 6 × 2 = 12। 3 দিয়ে যায়? যায়। 3 × 4 = 12। 4 দিয়ে কি যায়? যায়। দেখেন, যখনই আপনি এভাবে ধীরে ধীরে গুনতে গুনতে এমন একটা সংখ্যায় চলে আসবেন যে সংখ্যাটা ইতোমধ্যে আপনি একবার লিখে ফেলেছেন, তখন মনে করবেন যে নিচের ধাপের আর প্রয়োজন নাই। ইতোমধ্যে যতগুলা 12 এর যতগুলা গুণনীয়ক বা ভাজক পাওয়ার কথা ছিল, আপনি সবগুলোকে ইতোমধ্যে লিখে ফেলেছেন। তারা কারা? তখন এই সিকোয়েন্সিয়ালি যান, এই 1 2 3 4 6 12, এই দেখেন যাদেরকে আমরা ইতিমধ্যে লিখেছি, এরাই হচ্ছে সেই 12-র গুণনীয়ক। ধরুন সংখ্যা একটু অন্যভাবে নেই, ধরুন 18। আমি 18 গুণনীয়ক বের করবো, আমি কি করব? ট্রি মেথডে চিন্তা করব। 18 × 18, 9 × 2 = 18, 3 × 6 = 18। 4 দিয়ে তো যায় না, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায়। এই 6 লিখলাম। এই সর্বনাশ, 6 তো আমি তোমাদের একবার লিখেছি, তাহলে 6 এর দরকার নাই। তাহলে 18 গুণনীয়ক কারা? 1 2 3 6 9 18। বুঝতে পারছি বিষয়টা? একটু কথা বলবেন। এটাকে আমরা আরো অ্যাডভান্স মেথডে নিব। হ্যাঁ, যখন আমরা ডিভিজর, অড ডিভিজর মানে বেজোড় ভাজক জোড় ভাজক বের করা শিখবো, তখন আরো আরো ডেপথে যাব। এটা কি বুঝেছেন? হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে ওকে, এগুলো আপনারা বুঝেন আমি জানি। তো এই জন্য প্রথম 15-20 মিনিট একটু কষ্ট করেন আমার জন্য। হ্যাঁ, আমি আবার একটু আপনাদের মধ্যে এত স্মার্ট ছিলাম না, ধীরে সুস্থে এগোতে হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন। ওকে, সো দিস আবার 12 18। তাহলে আমরা কি করলাম? আমরা আপাতত বুঝতে পারলাম যে একটা সংখ্যার গুণনীয়ক কিভাবে বের করতে হয়, এটা আমরা বের করতে পারবো, এবং গুণনীয়ক জিনিসটা আসলে কি। এখন দেখেন, এখন আমরা এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত লিখি। আমরা ওই যে ম্যাথের মধ্যে আগে যেমন অনুসিদ্ধান্ত লিখতাম না, অনুসিদ্ধান্ত মানে কি? চোখের সামনে আছে, এটা দেখে বুঝে বুঝে আর কি কি আমরা বলতে পারি। দেখেন, যদি লক্ষ্য করেন, এই জিনিসগুলো রাখবেন। আমি এইটাকে রেফারেন্স দিয়ে আরো কিছু ফাইন্ডিংস আপনাদের পরবর্তী সেশনে দেখাবো, যেগুলো আমি আজকে বললে আপনারা মানে গুলিয়ে ফেলবেন। হ্যাঁ, ধীরে ধীরে বলবো। দেখেন, তাহলে আমরা যেটা বলতে পারি, একটি সংখ্যার গুণনীয়ক নিয়ে আমরা কিছু কথা বলি। তাহলে প্রথম কথা আমরা কি বলতে পারি বলেন তো? একটা সংখ্যার এখন একটু সবাই আপনার, সবাই না, একজন একজন করে একটু কথা বলবেন। হ্যাঁ, আমি যদি বলি প্রত্যেকটি সংখ্যার গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক বা ভাজক বা ডিভিজর যাই বলি না কেন, আমি এগুলো বারবার কেন বলছি জানেন? যাতে আপনাদের মনে এটা গেঁথে যায় শব্দগুলা। ঠিক আছে? লসাগু গসাগুর ম্যাথ করবেন, মনে হবে যে এখানে তো শুধু গুণনীয়ক থাকার কথা। আবার ব্যাংকের ম্যাথ করবেন, আরে ফ্যাক্টর দেওয়া আছে, এটা তো অনেক উঁচু মানের ম্যাথ। ম্যাথ ওই ম্যাথ দেখে মনে হয় ম্যাথ হয়তো আপনাকে বলতেছে যে আমার স্যার ডাকবা, ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, আসলে এগুলো সেম জিনিস। আবার কোনো বিশেষে দেখবেন প্রশ্ন আসছে, 72 সংখ্যাটির কতগুলো ভাজক রয়েছে। এখন বলবেন ভাজক রয়েছে, এটা আবার কোন ম্যাথ হইলো? আদতে ভাজক যেটা সেটাই গুণনীয়ক। হ্যাঁ, এভাবে আপনাকে চিন্তা করতে পারতে হবে। যে চিন্তা ভাবনা কোনো সম্মিলন বা কোরিলেশন গুলো আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এনিওয়েজ, তো শুরুতে যদি বলি, তাহলে আমরা গুণনীয়ক নিয়ে কিছু অনুসিদ্ধান্ত যদি লিখতে চাই, প্রথম জিনিস এটা। হ্যাঁ, প্রথম জিনিসটা কি? প্রথম জিনিস হচ্ছে, আমি যদি বলি সকল পূর্ণ সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট বা ফিক্সড। আপনার কি একমত কিনা বলেন? এই যেখানে আমি 12-র যতগুলা গুণনীয়ক লিখেছি, এর বাইরে 12-র কি আর কোনো গুণনীয়ক সম্ভব? বলেন তো, কথা বলবেন। সম্ভব? না স্যার, সম্ভব না স্যার। ওকে, তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে যে কোনো একটা সংখ্যার গুণনীয়ক সংখ্যা অবশ্যই কি হবে? নির্দিষ্ট সংখ্যক হবে বা ফিক্সড হবে। ওকে, নির্দিষ্ট সংখ্যক। এটা অনির্দিষ্ট তো না, মানে অনির্দিষ্ট না, অসীম না, এটা কি আছে? ফিক্সড কতগুলা। এরপর যদি আমরা বলি, দেখেন, আমি যদি বলি দ্য নাম্বার ইট সেলফ, একটা সংখ্যা নিজে তার সর্বোচ্চ গুণনীয়ক, এটা কি মানেন? দেখেন তো, জি 12-র স্যার। সব থেকে বড় গুণনীয়ক কে? 12 নিজে। 8-এর সব থেকে বড় গুণনীয়ক কে? 8 নিজে। নিজে না? এখন জি ধরেন আমি স্যার। যদি আপনাকে প্রশ্ন দেই, ধরেন এরকম প্রশ্ন দিলাম, 19 এর সর্বোচ্চ ভাজক কোনটি? অনেকের কি মাথাটা তো নষ্ট হয়ে যাবে না? এটা কি ম্যাথ আসলো? এই টাইপের ম্যাথ তো বিসিএস আসে না। প্রশ্ন মানে চোরামি করে চোট্টামি করে করতেছে, এটা ই করতে পারে, সায়েন্স স্টুডেন্ট পাস করে।
হুম, হতে পারে কিনা বলেন? আমি যদি বলি এই জিনিসের সর্বোচ্চ ভাজক কোনটি, তার মানে কি সর্বোচ্চ গুণনীয়ক না? বলেন তো, একই কথা না? আর জি একটা স্যার। সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক বের করার জন্য কি আমার কি ম্যাথ করা দরকার? আমি এখন এই যে অনুসিদ্ধান্তটা বের করতে পারি না? পারি কিনা? তাহলে জি একটা স্যার। সংখ্যার সর্বোচ্চ গুণনীয়ক কে, তাহলে এই ম্যাথ যদি আসে, এটা আমি ইচ্ছা করে হাবিজাবি লিখছি, মানে জটিল করে লিখছি, যারা ম্যাথ পছন্দ করি না সেরকম একটা ভার্সনে লিখেছি। হ্যাঁ, আমি যদি বলি এই সংখ্যার সর্বোচ্চ ভাজক কোনটি, এটাকে আমার ম্যাথ করার দরকার আছে? যার কনসেপ্ট ক্লিয়ার সে কি বলবে, যা আছে তাই। আপনি আমাকে যে কোনো সংখ্যা দেন, দিয়ে যদি বলেন এটা সর্বোচ্চ ভাজক কোনটা, অবশ্যই কি হবে সেই সংখ্যাটা নিজে। বুঝতে পারছেন? জি স্যার। আর যদি এখানে সর্বোচ্চ না দেয়, বলতো সর্বনিম্ন, তাহলে কি হইতো স্যার বলেন? ওয়ান। ওয়ান। গুড, ভেরি গুড। যে কোনো সংখ্যা দেওয়া হোক, যদি বলে সর্বনিম্ন ভাজক কোনটি, মানে যে ব্যাংকের ম্যাথের ক্ষেত্রে আসলে আমি যদি ব্যাংক নিয়ে খুব বেশি কথা বলবো না, হ্যাঁ, ওই কি দ্য ম্যাক্সিমাম ফ্যাক্টর, আপনাকে বলতে পারে হ্যাঁ দ্য ম্যাক্সিমাম ডিভিজর বা দ্য হাইয়েস্ট ডিভিজর, বিভিন্ন ভাবে অঙ্ক আসে, হ্যাঁ নাম আসতে পারে। তো আপনাকে বলা হলো, তখন আপনি কি করবেন? তখন কনসেপ্ট যদি থাকে আপনি করতে পারবেন, না হলে আপনাকে কি ডাম ফাউন্ডেড হয়ে বসে থাকতে হবে, আর কিছুই করতে পারবেন না। এনিওয়েজ, এই দেখেন আমি এখানে আপাতত দুইটা পয়েন্ট লিখেছি। এক লিখেছি কি, নির্দিষ্ট, যে কোনো প্রত্যেকটি সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট বা ফিক্সড। এইখান থেকে কোয়েশ্চেন আসে জানেন, বিসিএস রেগুলার ভিত্তিতে, শুধুমাত্র এই অনুসিদ্ধান্তটার ভিত্তিতে কোয়েশ্চেন আসে। তা আমরা এই কমন সেন্স না থাকার কারণে এটাকে আমরা কোরিলেট করতে পারি না। এটা বিসিএস এর কোয়েশ্চেন। হ্যাঁ, কোয়েশ্চেন এসেছে এভাবে, 72 সংখ্যাটির কতটি ভাজক আছে? যারা বিগত বছর প্রশ্ন দেখেছেন, এটা পেয়েছেন? পেয়েছেন কিনা বলেন, দেখেছেন কিনা? এটা কোয়েশ্চেন এসেছে, দেখবেন, বিশেষ প্রিলি কোয়েশ্চেন। 72 সংখ্যাটির কতটি ভাজক রয়েছে? হ্যাঁ, দিয়ে দিয়ে করাবো, টেনশন নাই। এগুলো বেসিক ডেভেলপমেন্ট ক্লাস, এগুলো না চাইলে আপনাদের করাবো না, সমস্যা নাই, আগে কিছু ক্লাস করে নিই। না চাইলেও কাজ হবে না, এগুলো করে দিতে হবে, এই জন্য এগুলো ফাউন্ডেশন। হ্যাঁ, এই ফাউন্ডেশন না দিয়ে আমরা এগোবো না। এনিওয়েজ, তারপরে তৌহিদ স্যারও দেখবেন প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে আপনাদের পড়াবে ইনশাল্লাহ। দেখেন, তাহলে 72 সংখ্যাটির কতটি ভাজক রয়েছে, হ্যাঁ, এই প্রশ্ন এসেছে। এইটা তাহলে এখন পর্যন্ত সবচেয়ে কমন নিয়ম কি? এখন কি 72কে আপনি ওই যে মুখে মুখে প্রথম পদ্ধতিতে ভাঙবেন? না, দ্বিতীয় পদ্ধতি আসেন, আমরা একটু ট্রি মেথড আগে চিন্তা করি, এরপর আর অন্য কোনো উপায় থাকলে আমরা দেখবো, সমস্যা নাই তো। এখানে আমরা আরেকটা জিনিস শিখবো। দেখেন, 72কে আমরা ভাঙছি, তাই না? 72 অক্ষে 72, সব সংখ্যা কিন্তু 72 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে কি 72কে ভাগ করা যায়? যায়। 36 দুগুণে 72। 3 দিয়ে কি যায়? 3 24-এ 72 যায়। আচ্ছা, দেখেন, 2 দিয়ে যেহেতু গিয়েছে, আপনি নিশ্চিত থাকেন 4 দিয়েও যাবে। 2 দিয়ে যতবার যাবে, 4 দিয়ে তার অর্ধেক বার যাবে। ঠিক আছে? আবার দেখেন, 3 দিয়ে যেহেতু গিয়েছে সংখ্যাটা যেহেতু, তাহলে দেখবেন 6 দিয়েও যাবে। 3 দিয়ে যতবার যায়, 6 দিয়ে তার অর্ধেক বার যাবে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বলতে যাচ্ছি? আমরা জি প্রসেস স্যার। এলিমিনেট করব, আমরা কিছু স্পিড ক্যালকুলেশনের ক্লাস দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, কিভাবে আমরা ক্যালকুলেশন গুলো স্মুদার করতে পারি, আরো স্মুথ করতে পারি। হ্যাঁ, আগে এইভাবে একটু চিন্তা করেন, নাম্বার গুলো একটু ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, এগুলাকে আমরা বলি, এগুলো মেথডের নাম আছে, এগুলো মেথড, যারা অফিসিয়াল জি ম্যাথের কি বলে ম্যাথ গুলা গো থ্রু করেছেন, বা হচ্ছে তখন দেখেছেন যে এই ধরনের কিছু স্ট্র্যাটেজিস আছে, হ্যাঁ, যেগুলো ম্যাথমেটিক্স মানে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় ইউজ মানে অ্যাপ্লিকাই মানে কি বলে অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, বিভিন্ন সময়। হ্যাঁ, এগুলো ব্রেনে রাখলে ভালো, ক্যালকুলেশন করা সহজ হয়ে যায়। এনিওয়েজ, এগুলো সবসময় আপনি পারেন ব্যাপারটা এরকম না, বাট যখন আপনি অভ্যস্ত হয়ে যাবেন তখন দেখবেন যে আপনি নাম্বারস গুলোকে একটু ভিন্ন আঙ্গিকে দেখতে পাচ্ছেন। 7 দিয়ে কি 72কে ভাগ করা যায়? যায় না। 8 দিয়ে যায়? যাবে। মজাটা হচ্ছে যে 4 দিয়ে যেহেতু গিয়েছে, 8 দিয়েও যাচ্ছে। 4 দিয়ে গিয়েছে কতবার? 18 বার। এই জন্য 8 দিয়ে যাবে, 18-র অর্ধেক কত? 9 বার। হুম, এটা একটা মেথড আছে, মেথডটাকে বলা হয় ডাবলিং এন্ড হাবিং মেথড, এগুলো আমি দেখাবো আপনাদেরকে পরবর্তীতে। আগে দেখেন, 8 নং 72, 8 দিয়ে ভাগ করলাম, 9 দিয়ে কি যায়? 9 দিয়েও যায়। বাট স্টপ, 9 কি আমরা ইতিমধ্যে একবার লিখেছি না? রিপিটেশন হওয়া যাবে না, আমরা তো সিরিয়ালি এসেছি। যেহেতু 9 ইতিমধ্যে আমরা লিখেছি, 9 এর লেখার দরকার নাই। তার মানে 72 সংখ্যাটার ভাজক কারা কারা বা কতগুলা? তাহলে এই যে এরা সবাই হচ্ছে 72-এর ভাজক বা 72-এর ফ্যাক্টর। এরা কারা? 1 2 3 4 6 8, আগে এদিকে আসলাম, আবার এদিকে উপর উঠি, 9 12 18 24 36, এই যে লিখলাম। এরা হচ্ছে 72 ফ্যাক্টর। যদি গুনতে হয় তাহলে কি, আমরা একটু গুনি। গুনলে কিভাবে গুনতে পারি? এই 1 জোড়া, এই 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া, তাই না? 6 জোড়া মানে কয়টা? 12টা। 6 জোড়া মানে কি?
12টা। তো তাহলে 72-এর ভাজক সংখ্যা কতগুলো? 72-এর ভাজক সংখ্যা হচ্ছে 12টি। 72-এর গুণনীয়ক কয়টি? 12টি। হ্যাঁ, এভাবে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি। ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে লিখা হলো। এখন এই যে 12 সংখ্যাটি আছে, আবার আগে বলছি অনেক কিছু আছে, আমি প্রশ্ন আগে রেখে দিব, এগুলো অনেকে আছে যারা ম্যাথ প্র্যাকটিস করছেন। আপনি তো মধ্যে জানেন স্যার, এটা তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বের করা যায়। ইয়েস মাই ডিয়ার ব্রাদার অর সিস্টার, ইউ আর রাইট। বাট আমরা একদম স্টেপ বাই স্টেপ আহরণ করছি, মানে ই করার চেষ্টা করছি, হ্যাঁ, ক্লাইম করার চেষ্টা করছি, যেখানে থেকে মানে কোথায় থেকে মানে আরোহণ করছি, আহরণ বলে ফেলছিলাম, সরি, যে কোথা থেকে কোথায় যাব এবং কোরিলেশন গুলো কি, এগুলো আমরা বুঝে বুঝে ওঠার চেষ্টা করবো। এনিওয়েজ, তাহলে এইটা গেল, এটা আমরা দেখতে পেলাম। তাহলে আমরা এতক্ষণ ধরে কি পড়েছি? এতক্ষণ ধরে আমরা গুণনীয়ক করেছি বা ভাজক করেছি, হ্যাঁ। আচ্ছা, ভাজক করার কথা, খুব ভালো জিনিস। এখন দেখেন, এই ভাজকের সাথে একটা টার্ম থেকে কত টার্ম আসে আসে দেখেন। এখন এই যে 72-এর যে 12টা ভাজক রয়েছে, আমার তো পরীক্ষায় 72 না এসে আমার 540ও আসতে পারে। তখন আমি কি করব, তাই না? বা 72-এর জন্য যতক্ষণ ধরে করলাম, এভাবে তো সবাই পারবে। তাহলে আমি আমি পরীক্ষার হলে বিং এ স্মার্ট ক্যান্ডিডেট, অর অ্যাজ আই কনসিডার মাইসেলফ এ স্মার্ট ক্যান্ডিডেট, তাহলে আমি কি বাড়তি ভ্যালুটা অ্যাড করলাম, আমার মানে ভ্যালু এডিশনের জায়গাটা করি, সেটা আমাকে নিশ্চিত করতে হবে। সেটা করার একটা উপায় আছে। এই জন্য এইটার সাথে রিলেটেড আমরা একটা টপিক শিখবো। এই টপিকটাকে বলা হয় মৌলিক উৎপাদক বিশ্লেষণ। এটার ইংলিশ নাম হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। তো এইটা বোঝার আগে আমাদের বুঝতে হবে মৌলিক সংখ্যা কি। এটাকে আমরা কি বলি? প্রাইম নাম্বার। ঠিক আছে। আর এই প্রাইম নাম্বার এটার সাথে রিলেটেড, এটা বোঝার আগে বুঝতে হবে তা না, এটার সাথে রিলেটেড আরেকটা টার্ম একটু পরে আমাদের সাথে চলে আসবে, যেটাকে আমরা বলবো সহমৌলিক বা কো প্রাইম। আচ্ছা, এখন দেখুন, এইটা আমাদের কত বড় যে মানে ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা পরে দেবো। এখন আসেন মৌলিক সংখ্যা। কেউ একটু মৌলিক সংখ্যাকে ডিফাইন করবেন, একটু বলেন, ওপেন ফ্লোর। স্যার, ওয়ান এবং ওই নাম্বার দ্বারা ডিভিজিবল না। আচ্ছা, আমি এটাই মানে ওয়ান মূলত এবং ওই সংখ্যা হুম, ছাড়া স্যার, হুম, ওয়ান এবং ওই সংখ্যা ছাড়া। অন্য কোনো মানে গুণনীয়ক নেই। মানে আচ্ছা, ভাগ করা যায় না। জি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমি এই ডেফিনেশনটাই বেসিক্যালি শুনতে চাচ্ছিলাম, কারণ এইটাই আমরা প্রায়শই এটা বলে থাকি। এইটা মানে এটা যে ভুল ব্যাপারটা এরকম না, বাট এটাকে আরো প্রিসিশনের সাথে বলার সুযোগ রয়েছে। হ্যাঁ, এবং আমরা একটা জিনিসকে যত ভালো ডিফাইন করতে পারবো, সেই জিনিসটা তত বেশি তত ভালো বুঝতেও পারবো। ওকে, ব্যাপারটা হচ্ছে এই জায়গাতে। আচ্ছা, একটু দেখি তাহলে। আমরা যদি শুরু থেকে আমরা যে ন্যাচারাল নাম্বারস গুলো বলি বা যাদেরকে আমরা চিনি, সেরকম কিছু সংখ্যা যদি আমি লিখি, ওয়ান, লিখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এই পর্যন্ত লিখলাম, 13 লিখি। আচ্ছা, এই সংখ্যাগুলোর মধ্যে কে মৌলিক কে মৌলিক না, এটা স্ট্রাকচারটা যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি, একটু লক্ষ্য করবেন। মৌলিক সংখ্যার ডেফিনেশনটাকে আপনি যেভাবে দিয়েছেন তার থেকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে বলবো। সেটা আমরা কি বলবো? মৌলিক সংখ্যা হচ্ছে তারাই যাদের দুটি, দুটি বলতে এটাকে বাংলিশ মিলে বলি তাহলে আরো ভালোভাবে বলবো। আমি যদি বলি যাদের এক্স্যাক্টলি দুটি, এক্স্যাক্টলি দুটি, এক্স্যাক্টলি দুটি ভিন্ন, বা বলতে পারেন আলাদা, যে ভাষায় বললে বুঝবেন সেই ভাষায় বলবেন, যে কোনো দুটি কি আছে, যাদের মৌলিক সংখ্যা হচ্ছে তারাই, সেই সংখ্যাটি মৌলিক সংখ্যা যে সংখ্যাটির এক্স্যাক্টলি দুটি ভিন্ন বা আলাদা কি আছে, গুণনীয়ক আছে। এই ভিন্ন বা আলাদা, এটা ইংলিশ এই জায়গাটাতে যে শব্দটাতে রিপ্লেস করা হবে সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ঠিক আছে। গুণনীয়ক মানে কি? ফ্যাক্টর। তার মানে যে সংখ্যার এক্স্যাক্টলি দুইটা ডিস্টিংক্ট ফ্যাক্টর আছে বা দুটি ভিন্ন বা আলাদা গুণনীয়ক আছে,
সেই সংখ্যাটাই কি একটা মৌলিক সংখ্যা। আমরা বেশিরভাগ সময় বলি কি, আচ্ছা বলেন মৌলিক সংখ্যা কারা? ওই যে বললেন যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে এই শর্ত অনুযায়ী তো এক সংখ্যাটার একটা মৌলিক সংখ্যা হওয়ার কথা। তো এক কেন মৌলিক সংখ্যা না বলতে পারেন? এক মৌলিক সংখ্যা এই কারণে না যে এক ওই আপনার সংখ্যায় কিন্তু এক কোয়ালিফাই করে যায়। এক হচ্ছে এই জায়গাটাতে কাটা পড়ে যাচ্ছে। দেখেন একের গুণনীয়ক কয়টা আছে বলেন তো? একের গুণনীয়ক কয়টা কেউ বলতে পারবেন? একটাই আছে, সে কে? শুধু এক। জি। হ্যাঁ, দুইয়ের ক্ষেত্রে চিন্তা করেন, দুইয়ের ক্ষেত্রে গুণনীয়ক কারা? দুইকে এক দিয়ে ভাগ করা যায় এবং দুই দিয়ে ভাগ করা যায়। আর কাউকে দিয়ে কি ভাগ করা যায়? না স্যার। যায় না। তাহলে দুইয়ের গুণনীয়ক কয়টা আছে? এক্স্যাক্টলি দুটি। এবং সেই দুটি কি আলাদা না, সেপারেট না? জি। এই জন্য দুই হচ্ছে কোয়ালিফাই করে অ্যাজ এ প্রাইম নাম্বার। তিনের ক্ষেত্রে চিন্তা করেন তো, তিনের কারা কারা আছে? এক দিয়ে ভাগ করা যায় এবং তিন দিয়ে ভাগ করা যায়। আর কোন সংখ্যা দিয়ে কি তিনকে ভাগ করা যায়? তাহলে এক্স্যাক্টলি দুটি, ভিন্ন ভিন্ন। বুঝতে পারছেন? চার কেন মৌলিক সংখ্যা নয়? দেখেন তো, চারকে কত দিয়ে ভাগ করা যায়? এক দিয়ে ভাগ করা যায়, চারকে দুই দিয়ে ভাগ করা যায় এবং চারকে চার দিয়ে ভাগ করা যায়। তাহলে এরা কিন্তু ভিন্ন ভিন্ন, কিন্তু এক্স্যাক্টলি দুটি কি পেয়েছি? তিনটি। দুইয়ের বেশি হয়ে গেলে তো তাকে আমরা আমলেই নিব না। বুঝতে পারছি কেন চার কোয়ালিফাই করে না, কেন এক কোয়ালিফাই করে না। বুঝা গেছে? মূলত একটাকে বোঝানোর জন্য এটা দেখাতে চেয়েছিলাম, অন্য কোনো কিছু না। আর বাকিগুলো আপনারা বুঝতেই পারছেন। ঠিক আছে? এই একই মানে কনটেক্সটে পাঁচ একটি মৌলিক সংখ্যা, সাত একটি মৌলিক সংখ্যা। আবার অনেকে আবেগে নয় কে দিয়ে দেয়, নয় কিন্তু মৌলিক সংখ্যা না। হ্যাঁ, 11 একটি মৌলিক সংখ্যা, 13 একটি মৌলিক সংখ্যা। ওকে, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে কি কারা? তাহলে শুরু থেকে যদি আমরা বলি, একদম যদি আমরা নিম্নক্রম থেকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে চাই, তাহলে আমাদের মৌলিক সংখ্যার কনটেক্সট মানে সিকোয়েন্সটা কি? 2, 3, 5, 7, তাই না? 11, 13 and so on, তাই তো? এই মৌলিক সংখ্যা। তবে মনে রাখবেন, যত মৌলিক সংখ্যা আপনি শিখেন, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই ছয়টা মৌলিক সংখ্যার উপর যদি আপনার মোটামুটি একটু দখল থাকে, তাহলে ম্যাথমেটিক্স এর অনেক সমস্যা আপনার জন্য আসান হয়ে যাবে। ঠিক আছে? অনেক সমস্যা কি হবে বলছি? আসান হবে বা সহজ হবে। এটুকু বুঝতে পেরেছেন কি বলেছি সোফার? আচ্ছা, এখন দেখেন আমরা একটু মৌলিক উৎপাদনের বিশ্লেষণের কনটেক্সট একটু আমরা যাব, একটু দেখার চেষ্টা করি আমরা একটু মৌলিক উৎপাদনের বিশ্লেষণ। এটার উসিলায় এতগুলো কথা বললাম এখানে, দেখি। আচ্ছা, দেখেন এখন যদি আমি বলি, তাহলে এই যে 72 সংখ্যাটা যে আমরা ভাজক সংখ্যা বের করে এনেছিলাম, 72 মোট ভাজক বা গুণনীয়ক রয়েছে 12টি। এই 12 সংখ্যাটাকে কতগুলো ভাজক রয়েছে এটা বের করার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ বা প্রাইম ফ্যাক্টরাইজেশন। সেটা কি? সেটার কাজ হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে, কিন্তু 72 দিয়ে করছি, 72টাকে আগে দেখিয়ে নিই, তারপর একটা মেলাই। ধরেন 72, যে কোনো একটা সংখ্যাকে যখন আপনি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন, প্রথম কাজ হচ্ছে সংখ্যাটাকে যে কোনো দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করবেন। আপনি যে কোনো দুটা বলুন কত লিখবেন, যার যেটা ইচ্ছা। 72কে তো কতগুলা সংখ্যার গুণফল আকারে প্রকাশ, কতগুলা সেটে প্রকাশ করা যায়, তাই না? আপনি যে কোনো একটা সেট নেন, আপনার যেটা মনে আসে, যেটা খুশি আপনার, সেটা নেন। বলেন। চার ধরেন আমার 18। মনে আসতো, হ্যাঁ চার কত, 4 18 72, গুড, 4 18 হতে পারে। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে এই যে গুণফল, এই যে সংখ্যাগুলো আর কি আপনি নিয়েছেন, এদেরকে আপনি মৌলিক সংখ্যায় ভাগ করবেন। বুঝতে পেরেছেন? মানে মৌলিক সংখ্যায় টুকরা টুকরা করবেন, ছোট মানে ক্ষুদ্র ক্ষুদ্র করবেন। দেখেন 18কে চাইলে আপনি আরো ছোট করেন, তো 18কে কত লেখা যায়? আগে ছোট দিয়েই লেখেন। 18 মানে কি 9 2 18 না? 18 মানে কি 9 2 18। আর জি। চারকে কত বলা যায়? চারকে মানে কি 2 2 4। আচ্ছা, 9কে কি আরেকবার ভাঙা যায় না? 9 মানে কি 3 3 9 না? পেয়েছি। জি স্যার। এখন দেখেন তো, যাদেরকে আমরা রেখেছি এরা প্রত্যেকেই কি মৌলিক সংখ্যা না? মৌলিক সংখ্যা ছাড়া কিছু আছে? কিছুই নেই। তাহলে এখানে না। এখানে এখানে তিন কতগুলো আছে? তিন আছে দুটা। আর দুই কতগুলো আছে? দুই আছে তিনটা। তিনটা। ওকে, তার মানে যাহা 72 উহাই কিন্তু 3² × 2³ আপনি যদি এটাকে এভাবে লিখতেন, যে 72 আমি লিখলাম, কত লিখলাম? 8 নং 72, ওই একইভাবে লিখতে পারতেন। 9 মানে হচ্ছে 3 এর বর্গ, আর 8 মানে হচ্ছে 2 এর কিউব, ওই একই আসতো। এই যেভাবেই যান, আপনি যদি 72কে এভাবে লিখতেন যে 6 12 72, তাও কিন্তু একই আসতো। 12কে আরেকবার ভাঙাতেন আপনি, 12 কিভাবে ভাঙাতেন? 3 4 12। আর 6কে কিভাবে ভাঙাতেন? 3 2 6। চার মানে কি 2² না? দুইটা দুই আর একটা দুই, তার মানে কি তিনটা দুই।
আর 3 আছে কয়টা? 2টা। এগুলো তো আমরা বুঝি, তাই না? এগুলো আমরা শিখবো, সমস্যা নাই। যেভাবেই যেতাম আমরা কিন্তু আলটিমেটলি এই জায়গাটাতে আসতাম, এটা বুঝতে পেরেছেন তো? যেভাবেই যেতাম। আচ্ছা, এখন একটা সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেই সংখ্যাটার সর্বমোট গুণনীয়ক সংখ্যা আমরা বের করতে পারি। সেটা বের করার একটা টেকনিক আছে, সেই টেকনিকটা হচ্ছে এই যে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষিত অংশটার আমাদের কাজ হচ্ছে এই জায়গাটুকু, অর্থাৎ যে মৌলিক সংখ্যা উৎপাদককে, উৎপাদক কিন্তু যে 3 আর 2, এরা হচ্ছে উৎপাদক, তাই না? এরা হচ্ছে উৎপাদক। তো এদের যে ঘাড়ের উপরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা হচ্ছে ক্রুশাল বা গুরুত্বপূর্ণ এখানে। দেখেন আমরা কি করব, 72 সংখ্যাটার মোট কতগুলো ভাজক আছে বা গুণনীয়ক আছে সেটা বের করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিটা কাজে লাগাবো সেটা হচ্ছে 72কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা মৌলিক সংখ্যাগুলো যে পাওয়ার পেয়েছি সেই পাওয়ার গুলোকে নিয়ে কাজ করবো। এখানে দেখেন 3-এর পাওয়ার কত আছে? 2। এই যে 2 নিলাম, এর সাথে আমরা একটা বোনাস 1 যোগ করব। ঠিক আছে? এই একটা আমাদের পক্ষ থেকে, এই একটা আমাদের পক্ষ থেকে কেন, এটাও আসলে একটা ডিসকারেক্টের কাছে দেখাতে চেয়েছিলাম, কিন্তু আসলে আপনারা অনেক বোর হয়ে যাবেন, এটা পরে এক সময় দেখাবো। ইন্টু দেখেন, আবার একটা মৌলিক সংখ্যা তো 2, এই 2 এর পর এখানে কত আছে? 3। তাহলে এই পাওয়ারটা আমরা নিব, তার সাথে আমাদের পক্ষ থেকে একটা 1 যোগ করে দিব। এই যে গুণ ছিল মাঝখানের গুণ, এই গুণ রয়েই গেল। তাহলে দেখেন 2 এর একে কত? 3। আর 3 এর একে কত? 4। 3 আর 4 এর গুণফল কত? 12। এই যে 12 সংখ্যাটা পেলাম, তার মানে হচ্ছে 72 সংখ্যাটার মোট ভাজক আছে 12টি বা মোট গুণনীয়ক আছে 12টি। দেখেন ম্যানুয়ালি গুণেও কিন্তু গণনা করেও আমরা এই 12টি পেয়েছিলাম। বুঝতে পেরেছেন? ধরেন এখন যদি আপনাকে বলা হয় যে 60 সংখ্যাটির কতগুলো কি আছে? ফ্যাক্টর আছে বা গুণনীয়ক আছে বা ভাজক আছে 60। আমরা কি করব? 60কে আগে দুটো সংখ্যার, এখন কি আর 60কে নিয়ে আমি এভাবে করব? করব না। এভাবে করব কখন? যখন আমার প্রত্যেকটা গুণনীয়ক প্রয়োজন তখন আমি এভাবে ট্রি মেথডে করে নিব। কিন্তু যখন আমার গুণনীয়কের সংখ্যা দরকার, তখন তো আমার গাছ বানানোর দরকার নাই অযথা, তাই না? 60 মানে কি? 5 × 2 = 60। 12কে আমি কি বলতে পারি? 3 × 4 = 12। আর 5 তো একাই আসছে, 5 নিজে তো একটা মৌলিক সংখ্যাই। দেখেন মৌলিক সংখ্যা কিন্তু হয় নাই, 4 কিন্তু মৌলিক না, তাই না? 4কে ভাঙানো যায়, 2 এর বর্গ আকারে থাকলো। তাহলে এই যে আমাদের মৌলিক, প্রত্যেকটাই মৌলিক পেয়ে গিয়েছি। তাহলে 60 সংখ্যাটার ভাজক আছে কতগুলা, কিভাবে বের করব? এই যে যাদেরকে ভাঙিয়েছি তাদের পাওয়ার নিয়ে খেলাধুলা করতে হবে। এখানে দেখেন 3-এর পাওয়ার আকারে কিছু আছে? কিছুই নাই। কিছুই নাই মানে আসলে কত আছে সেখানে? 3 মানে কি 3 টু দি পাওয়ার 1 না? তার মানে এখানে কি আছে? কিছুই নাই মানে এখানে কত আছে? একটা 1 আছে। ওয়ান। এই 1-এর সাথে আমাদের পক্ষ থেকে একটা 1 ইনটু, এখানে 2-এর পর কত আছে দেখেন? 2। এই 2-এর সাথে আমাদের পক্ষ থেকে একটা 1 ইনটু, এখানে 5-এর পর কত আছে? কিছুই নেই। কিছুই নেই মানে আছে 1 আছে, তার সাথে আমাদের পক্ষ থেকে একটা 1। তাহলে দেখেন কত হলো? 2। 2 এর এখানে কত আছে? 2। 2 এর একে 3, একের একে 2, দেখেন তো। 2 × 2 = 4, 3 × 4 = 12। তো 60 যে সংখ্যাটি আছে, 60 সংখ্যাটিরও আলটিমেটলি ভাজক আছে কতগুলো? 12টি। বুঝতে পেরেছেন এই পর্যন্ত কি বলতে চেয়েছি? জি স্যার। আচ্ছা, তাহলে 60-র ভাজক গুলোকে যদি আমরা এইভাবে যে এইরকম যদি ডেমনস্ট্রেশন করে দেখাতে চাইতাম, তাহলে আমরা কিভাবে লিখতাম? যদি ট্রি মেথডে বের করতাম, দেখেন তো 60 কি করতাম? ট্রি মেথডে যদি করতাম, 1 দিয়ে তো সব সংখ্যা কি করা যায়? 2 দিয়ে কি যায়? যায়। 30 × 2 = 60। 3 দিয়ে কি যায়? যায়। 3 × 20 = 60। 4 দিয়ে অবশ্যই যাবে। 2 দিয়ে যতবার গিয়েছে 4 দিয়ে তার অর্ধেক বার যাবে। হ্যাঁ, 5 দিয়ে কি যায়? যায়। 5 × 12 = 60। 6 দিয়ে কি যায়? যাবে। 3 দিয়ে যেহেতু গিয়েছে, 3 দিয়ে যতবার যায় 6 দিয়ে তার অর্ধেক বার। যদি এটা মুখে মুখেই পারতেছেন, তারপরও 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায় না, 10 দিয়ে যায়। আর 10 ইতিমধ্যে আমি লিখেছি, তো 10 পর্যন্ত আর যাওয়া যাবে না, সবগুলা সম্ভাব্য সবগুলা লিখে ফেলেছি। তাহলে দেখেন তো, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, 6 জোড়া। 6 জোড়া পেয়েছি? পেয়েছি কিনা বলেন? পেয়েছি। 6 × 2 = কতগুলো? 12টি, তাই না? 12টি না? মিলেছে কিনা আমাদের এখানকার মেথড আর ওখানকার মেথডে? মিলেছে? বলেন, আগে কথা বলেন, মিলেছে জি কিনা? স্যার। জি মিলেছে, স্যার, 12টি মিলেছে। মিলেছে। আচ্ছা, এখন এই পর্যন্ত সবাই মোটামুটি ম্যাথ করতে পারে, আসে, হ্যাঁ। এখন ম্যাথের ভাষা ধীরে ধীরে একটু চেঞ্জ হবে বা হয়েছে, হতে দেখেছি আমরা। একই কনটেক্সট, একই থিওরির ম্যাথ ব্যাংকের পরীক্ষায় একভাবে এসেছে, বিসিএস এর পরীক্ষায় একভাবে এসেছে। আবার একবার ব্যাংক এসেছে, ব্যাংক আসার পরে বিসিএস এসেছে। আমরা বিভিন্ন ধরনের পারমুটেশন কম্বিনেশন আমরা দেখেছি। আচ্ছা, এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো,
এই 60 সংখ্যাটির কতগুলো বেজোড় ভাজক আছে? মনোযোগ দিয়ে শুনেন। 60 সংখ্যাটির কতগুলো বেজোড় ভাজক আছে যদি প্রশ্ন করি, উত্তর কি হবে? মুখে মুখে আগে ম্যানুয়ালি গুনেন তো, দেখেন তো বেজোড় কারা কারা। এই এক একটা বেজোড় সংখ্যা, তাই না? বেজোড় ভাজক। 3 একটা বেজোড় ভাজক নাকি? 5 একটা আছে। আর কি আর কোনো বেজোড় আছে? আচ্ছা, আর একটা আছে, 15 আছে। এই চারটাই কি বেজোড় না? আর কোনো বেজোড় আছে? বলেন। নেই। না স্যার। আচ্ছা, আচ্ছা, আমি যদি বলতাম 72 নিয়ে যদি বলতাম, আচ্ছা 72 সংখ্যাটির যে ভাজক গুলো আছে, এই যে আমরা লিখেছি এখানে, এর মধ্যে কতগুলা বেজোড় আছে? একটু দাগায় আলাদা করে আসেন। এই এক আছে বেজোড়, তাই না? 3 আছে বেজোড়, আর কি 9 আছে বেজোড়। এছাড়া কি আর কোনো বেজোড় আছে 72 সংখ্যাটার? না স্যার। আছে কি? নাই। তাহলে আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে দেখলাম 60 সংখ্যাটার বেজোড় ভাজক কয়টা আছে? 4টা। আর 72 সংখ্যাটার বেজোড় ভাজক কয়টা আছে? 3টা। মোট ভাজক কয়টা পেয়েছি? 60-রও পেয়েছিলাম মোট 12টা, 72-রও পেয়েছিলাম মোট 12টা, তাই না? বুঝেন তো? জি স্যার। এই পর্যন্ত আসি, একসাথে আসি সবাই, না হারিয়ে গেছেন? জি স্যার, আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন কোয়েশ্চেনটা হচ্ছে, এই যে বেজোড় ভাজকের কথা কেন বলছি, বিকজ ইট ইজ এ কমন প্যাটার্ন। এই প্যাটার্নে এই ভাষায় প্রশ্ন আসে, অমুক সংখ্যাটির কতগুলো বেজোড় ভাজক আছে। বুঝতে পেরেছেন কি বলেছি? বিশেষ ফিল্ড এখনো দেখেন আসে নাই, বাট স্যার। এগুলা আসবে, এই জায়গা থেকে আসার মতো। কেউ এনকাউন্টার করেছেন এই ম্যাথ গুলা? করলে ভালো। দেখেন, এটাও আমরা তাহলে মোট ভাজক সংখ্যা বের করার জন্য মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিটা কি বুঝতে পেরেছি না পারি নাই? বলেন তো আগে আমাকে এটা। পেরেছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি যদি আমরা বুঝি, তাহলে বেজোড় ভাজক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি করেছি? যে কোনো একটা সংখ্যার মোট ভাজক বা ফ্যাক্টর বা গুণনীয়কের সংখ্যা বের করেছি, রাইট? তাই তো? জি স্যার। কথা জি বলেন। স্যার। আচ্ছা, জি ঠিক স্যার। একই পদ্ধতি দিয়ে আমরা একটা সংখ্যা, নির্দিষ্ট সংখ্যার বেজোড় ভাজক সংখ্যাও বের করতে পারবো। সেটা কিভাবে? দেখেন, মৌলিক উৎপাদকে আমরা যখন মৌলিক সংখ্যা নিয়ে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, প্রথম মানে আমরা যখন ধারাবাহিকভাবে আমি মৌলিক সংখ্যাগুলো আপনাদের এখানে লিখেছিলাম, মনে আছে? মানে আমি যদি সিকোয়েন্সিয়ালি বলি, প্রথম মৌলিক সংখ্যা কত ছিল? মৌলিক সংখ্যার প্রথম সংখ্যাটা কে বলেন তো? কত? প্রথম মৌলিক সংখ্যা কত? 2 স্যার। 2। আচ্ছা, এরপর কি লিখেছেন? 2 এর পর কি আছে? 3 আছে, 5 আছে, 7 আছে, তারপর হচ্ছে 11 আছে, 13 আছে, তাই না? এই তো এভাবে যেতে থাকবে। আচ্ছা, যে 2 কে যে লাল কালি দিয়ে লিখলাম, আলাদা করে একটা মাজা যা আছে, দেখেন 2 হচ্ছে একমাত্র মৌলিক সংখ্যা যে মৌলিক সংখ্যাটির প্রকৃতি হচ্ছে জোড়। বুঝতে পারছেন? তাহলে জি 2 যে মৌলিক সংখ্যার মধ্যে একটা বিশেষ মৌলিক সংখ্যা, এটা কি বুঝেন? এটা তো আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। ইউ গাইজ আর স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। ওকে, এটা আছে। এখন দেখেন, তাহলে আমরা যদি আলাদা করে কথা বলি, 2 হচ্ছে মৌলিক সংখ্যা, এটা বুঝতে পেরেছি। এই যে 72-এর যে মোট 12টা কি আছে, 12টা গুণনীয়ক আছে, এটা আমরা বের করেছিলাম কিভাবে? কোথায়? আমরা এই যে আমি একটু হাইলাইট যদি করে দিই আপনাদেরকে, এই জায়গাটাতে আপনারা করেছিলেন, তাই না? এই জায়গাটুকু থেকে আমরা বের করেছিলাম কিন্তু, যে 72 সংখ্যাটার কতগুলো আছে, কতগুলো ভাজক আছে? 12টি, তাই তো? এই জায়গাটুকু থেকে করেছিলাম না? রিকল করতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, স্যার। এখানে আমরা যে মৌলিক সংখ্যাগুলোর পাওয়ার গুলো নিলাম, সেই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এই যে 2 আছে না, যখন আমাদের বেজোড় ভাজক বের করতে বলবে, তখন আমরা যে কাজটা করব, এই যে 2, এই 2 তো একটা বিশেষ মৌলিক সংখ্যা, সে কি জোড়। এই 2 এর পাওয়ারটাকে আমরা আমলে নিব না। বুঝতে পারছেন কি বলছি? 2 এর পাওয়ারটাকে আমলে নিব না, শুধু 2 এর পাওয়ারকে আমলে নিব না, শেষ। তাহলে বাকি যা থাকবে সেগুলাই হবে বেজোড় ভাজক সংখ্যা। দেখেন, 2 এর পাওয়ার কত ছিল? 3। এখানে 3কে আমলে নিব না, অর্থাৎ এই অংশটুকুকে আমরা আমলে নিব না। তাহলে রয়ে গেল কি? শুধু 3। 3 এর পাওয়ার কত আছে? দেখেন 2। আর 2 এর সাথে আমরা কত যোগ করব? আমাদের পক্ষ থেকে একটা 1। 2 আর 1 এর যোগফল কত? 3। তাহলে দেখেন তো, 72-এর বেজোড় ভাজক কয়টা পেয়েছি আমরা? 3টাই পেয়েছিলাম না? এই দেখেন তো, বুঝতে পেরেছেন কি বলেছি? জি স্যার, বুঝতে পারছি।
সিক্সটির জি ক্ষেত্রে স্যার। দেখেন ক্লিয়ার হয়ে যাবে, সিক্সটির ক্ষেত্রে দেখেন ক্লিয়ার হয়ে যাবে, এটা খুব ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ, খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। সিক্সটির ক্ষেত্রে দেখেন, সিক্সটির ক্ষেত্রে আমরা মৌলিক সংখ্যা কাকে কাকে পেয়েছি, 3 2 5, তাহলে বাদ দিব কাকে বলেন? 2 কে স্যার। দুইকে কখনোই বেজোড় ভাজক মানে কখনো দুইকে নিব না, তাহলে বাকি আছে কে, 3 আর 5। তাহলে 2 এর পাওয়ার নিয়ে যে কাজটুকু করেছি সেই কাজটুকু বাদ যাবে, এটুকু বাদ যাবে, এটুকু বাদ যাবে, তাহলে থাকবে কি বাকি অংশটুকু। 3 এর পাওয়ার কত ছিল, কিছুই ছিল না, তার মানে কত ছিল, 1 ছিল। আর সেই একের সাথে আমরা, এই একের সাথে আমরা একটা এক্সট্রা এক নিলাম, রাইট? জি আবার স্যার। দেখেন, এই যে 5, 5-এর পর কিছু কত ছিল, কিছুই ছিল না, কিছু ছিল না মানে কত ছিল, 1। তার সাথে আমাদের পক্ষের একটা এক, এই এক আর একের যোগফল 2 ইনটু এই এক আর একের যোগফল 2, 2 আর 2 এর গুণফল কত, 4। তাহলে 60 এর বেজোড় ভাজক সংখ্যা কতগুলো, এই 4টি। বুঝতে পেরেছেন না পারেন নাই? আচ্ছা স্যার। যারা আছেন বুঝতে পারছেন? এটা খুব ক্রুশাল, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। ওকে, তাহলে এখান থেকে যে ব্যাপারটা আসলো, তাহলে আমরা সোফার আমরা কি শিখলাম? আমরা এখন পর্যন্ত মোটামুটি মৌলিক সংখ্যাটা শিখেছি, চিনেছি, মৌলিক উৎপাদকের বিশ্লেষণ শিখেছি, সবকিছু কিন্তু গুণনীয়কের উসিলায় শিখতেছি, হ্যাঁ, গুণনীয়কের উসিলায় আমরা এখানে এসেছি। ওকে, এখন একটা টার্মে এসে আমরা লাস্টটা টার্মে এসে আমরা আলটিমেটলি কি করবো, এখানে পজ দিব, লাস্টটা টার্মে এসে আজকে পজ দিব, কেন দিব? কারণ এই টার্ম পর্যন্ত নতুন একটা টার্ম শিখবো আমরা, যেটা লিখেছি আমরা এখানে, সহমৌলিক। এই টার্মের পর কন্টিনিউয়েশন আছে, এখানে আপনার ম্যাথের মূল গাঁথুনিটা হয়ে যাবে। এটার পরে যখন আমরা নেক্সট সেশনে যখন দেখবেন আমরা ডিভিজিবিলিটি শিখবো, তারপর উৎপাদকটা শিখে নিব, সরি, গুণিতকটা শিখে নিব। গুণিতকটা শিখলেই তখন দেখবো লসাগু গসাগু, তারপর রিলেভেন্ট যে আমাদের নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব, এই সব কিছু আমাদের চোখের সামনে মানে ফুটে ওঠা শুরু করবে ধীরে ধীরে। আর অল্প কিছু কনসেপ্ট আছে, খুব বেশি কনসেপ্ট নাই, অল্প কিছু। আর একটা না, আরো 2টা সেশন আমার লাগতে পারে এই কনসেপ্ট গুলো আপনাদের ভেতরে গেঁথে দিতে আর কি, হ্যাঁ। এনিওয়েজ, আসেন, তাহলে এখন পর্যন্ত আমরা যতটুকু বলেছি এইটুকুতে আমরা সেম পেজে আছি, তাই তো? আচ্ছা, সেটা যদি থেকে থাকি গ্রেট। এখন দেখেন, এই যে এতক্ষণ ধরে আপনি যা করলেন, এর উপর এই জিনিসটুকুকে আমলে নিয়ে এখন একটা প্রশ্ন দেখি, এটা সবাই একটু আমার সাথে প্র্যাকটিস করেন। কারণ প্রশ্ন করলাম 540, এই সংখ্যাটির কতগুলো জোড় ভাজক আছে? দেখেন, জোড় ভাজকের কি কোনো থিওরি শিখিয়েছি বা কোনো কনসেপ্ট শিখিয়েছি? শেখাইনি। না স্যার। কিন্তু আপনার যদি কমন সেন্স থাকে তাহলে আপনি বুঝতে পারবেন সেটা কি। জোড় ভাজক কখনো আমরা সংক্ষেপে বের করতে পারি না। আমরা মোট ভাজক বের করতে পারি কিনা যে কোনো সংখ্যার আগে, এটা বলেন, পারি? মোট ভাজক বের করতে পারি? জি স্যার, মোট 12 থেকে বের ভাগ ভাগ বের করা হ্যাঁ, দরকার। জাস্ট এ মিনিট, আমরা ধীরে ধীরে যাই ভাইয়া। মোট ভাজক বের করতে পারি কিনা, পারি। কিভাবে পারি? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পারি, রাইট? মোট ভাজক সংখ্যা, ওকে। ওই একই পদ্ধতিতে যখন মোট ভাজক বের করতে গিয়েছি, ওই এক সেম কাজ থেকেই আমরা কি বেজোড় ভাজকও বের করে ফেলতে পারি না, যেটা আমি এটার মধ্যে দেখেছি। আচ্ছা, একটা সংখ্যার মোট ভাজক যদি হয় 12টা, বেজোড় ভাজক যদি হয় 3টা, তাহলে জোড় ভাজক কয়টা? এই 12 থেকে 3 9টা। বাদ দিলেই জোড় জোড় সংখ্যক গুলো পেয়ে যাবো না? জোড় যেগুলো আছে ওগুলো পেয়ে যাবো জি না? স্যার। এটুকু বুঝতে পারি তো? তাহলে যখন আমি এই কোয়েশ্চেনটা দিলাম, এখানে কিন্তু মূলত আমি আপনাকে 3 ধাপ সিঁড়ি পার হয়ে আসতে বলতেছি, এটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে আসেন, ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ, যে এইটা তো কথা ছিল না, সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না, হ্যাঁ। যে কি, কাজী মারুফ হয়ে যায় না এখন। বলা হয়েছে 540 করালেন, মানে দেখালেন মুরগি, খাওয়ালেন ডাল, এরকম অবস্থা। 540 করলেন, 60 72, পরীক্ষা আসলো 540। ভয় পাওয়া যাবে না, এমন কিছু সংখ্যা দিবে যে সংখ্যাগুলো নিয়ে আমরা নিজেদের কমন সেন্সকে কাজে লাগাতে পারি। দেখেন, জিরো এমন একটা সংখ্যা, ও খুব মানে, মানে কি বলবো আসলে, কামেল একটা ডিজিট। যদি আপনি বলেন একটা খুব কামেল ডিজিট, ওকে অনেক কাজে লাগানো যায়, ওর প্রভাব অনেক বেশি। এখন দেখেন, 54 সংখ্যাটাকে যদি আমরা, আপনি জিরো ছাড়া বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুকে আপনি ভাববেন, জিরোকে আপনি বাদ দিয়ে দেন, জিরো বাদ দিয়ে আপনি ভাবেন এখন সংখ্যাটা কত, 54। যদি সংখ্যাটা 54 হতো, 54কে আপনি কিভাবে ভাঙাতেন বলেন তো? কিভাবে ভাঙাতেন? আমার যেমন আসে 6 নং 54, আমার মনে এটা আসতেছে, আপনার মনে কি আসতেছে? এটাই তো সেম আসার স্যার। কথা। সব, সবার আগে ব্রেনে যেটা আসে সেটা নেবেন, ব্রেনে বেশি চাপ ফেলার দরকার নাই। 6 নং 54 না, ভালো হয়েছে। এখন যে কাজটা করবেন, আপনি এখানে কোন জিনিসটাকে আমলে নেন নাই, জিরোকে। এই জিরোকে আপনি যে কোনো একটা ডিজিটের সাথে লাগিয়ে দিতে পারেন, তাইলে কাজ শেষ।
আপনি যদি 9 × 60 লেখেন সেটাও দেখবেন 6 9 54, তার সাথে 0, 540 হবে। অথবা আপনি যদি এইখানে না, যদি এইখানে দিতেন 90 × 6 তাহলেও হতো। কমন সেন্স কি বলে? কমন সেন্স বলে যে ছোট সংখ্যার সাথে 0 দিলে কি এটা ভাঙানো সহজ। যেটাই দেন সেটাই ভাঙাতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আগে ভাঙানোটা বুঝলেন, এখন ভাঙাই দেখি। 9 মানে কি? 9 মানে তো আমি জানি 3 এর বর্গ, একদম কাজ একটু আগায় রাখি। আর 60 মানে কি? 5 12 60, অল্প অল্পই আগে, সমস্যা নাই। তো কথা হলো 3 স্কোয়ার। আর 12 মানে কি? 3 4 12 না? 5 তো রয়েই গেল। তাহলে দেখেন 3 আছে এখানে 2টা, আর এখানে আছে একটা, তার মানে 3 কয়টা? 3 হচ্ছে 3টা। ইন্টু 4 মানে কি? 4 মানে 2 এর বর্গ। আর 5 মানে তো 5 একাই, নাকি? হয়েছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ? জি স্যার। আচ্ছা, যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আসেন। তাহলে 540 সংখ্যাটি সবার আগে আমরা কি বের করতে পারবো? মোট ভাজক। মোট ভাজক কতগুলো আছে দেখি। এখানে পাওয়ার কত আছে? 3। তার সাথে আমাদের পক্ষ থেকে কি করব? একটা 1 যোগ করব। এই ইন্টুটা এখানে ইন্টু, এখানে আছে 2। 2 এর পাওয়ার কত? 2। তার সাথে আমাদের পক্ষ থেকে একটা 1। 5-এর কোনো পাওয়ার নাই, কোনো পাওয়ার নাই মানে আছে 1। তার সাথে আমাদের পক্ষ থেকে একটা 1। আর যদি প্রশ্ন হতো 540 সংখ্যাটির কতগুলো ভাজক আছে, অ্যান্সার হতো কত? 3 আর 1 4 ইন্টু 2 আর 1 3 ইন্টু 1 আর 1 2। দেখেন তো, 3 4 12, 12 2 কত? 24। আর যদি কোয়েশ্চেন হতো 540 সংখ্যাটির কতগুলো, এই জোর নাই, শুধু বললো কতগুলো ভাজক আছে, তখন অ্যান্সার হইতো কত? 24। ওকে। এখন যদি আমাদের বলে 540 সংখ্যাটির কতগুলো বেজোড় ভাজক আছে, তাহলে আমরা কি করব বলেন তো? কোন জিনিসটাকে আমলে নিব না, কোনটুকুকে? দুই বলেন। দুইটুকু, দুই বাদ দিয়ে দিব স্যার। এই যেটুকুকে আমলে নিব না, রাইট? তাহলে তাহলে নিব কত করে? শুধু 4 এবং 2। 4 2 কত? শুধু 8। এই দুইটা নিব না? এই দুইটাকে নিব না? বুঝতে পেরেছেন তো? জি স্যার। জি স্যার। 8 4 2 কত? 8। 8। তার মানে 540 এই সংখ্যাটির বেজোড় ভাজক কতগুলা? 8টি, রাইট? এখন আসেন 540 সংখ্যাটির জোড় ভাজক কতগুলো। তাহলে কি করব? 24টা থেকে যদি 8টা বাদ দিয়ে দিই, কয়টা থাকবে? কথা বলেন, কতগুলো থাকবে? 16। 16টি। তাহলে আমাদের এই কোয়েশ্চেনের যে স্পেসিফিক স্টেটমেন্ট, সিম্পল একটা কথা, এই কথাগুলো যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে? সরি, আমি কথা শুনতে পাচ্ছি না। এনিওয়েজ, এটা বুঝেছেন কিনা বলেন? জি স্যার। ওকে। Yes, sir. আচ্ছা, সোফার যতটুকু শুধুমাত্র গুণনীয়কের কাহিনী শেষ না। গুণনীয়ক থেকে সোফার যতগুলো কথা বলেছি, গুণনীয়কের শেকড় বেয়ে বেয়ে যতটুকু উপরে আমরা ওঠার চেষ্টা করেছি, এটুকু কি বুঝতে পেরেছেন? অনেস্টলি বলেন, না বুঝতে বলেন ভাই বোন। জি হ্যাঁ, স্যার, এগুলো আমি বুঝতে একটু বুঝতে বলি। Yes, sir. পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো হচ্ছে আমাদের মানে জাস্ট কমেন্সমেন্ট। হ্যাঁ, খুব বেসিক কমেন্সমেন্ট আমাদের। আমরা শুরু করলাম এখান থেকে, ধাপে ধাপে আমরা একটু লার্নিং প্রসিডিউর বাড়াবো। আগেই বলেছি এই কোর্সটা এখানে কিন্তু আপনারা মোটামুটি প্রায় 6 থেকে 7 মাস, এর বেশিও হতে পারে। হ্যাঁ, আপনারা কিন্তু আমাদের কাছে থাকবেন। 6 থেকে 7 মাস মানে আমার সময় লাগবে, এর থেকে বেশি না। 6 থেকে 7 মাস সময় আপনাদের লাগবে। তো এই সময়টাকে যদি মানে একটু প্রপারলি একটু গাইড করে ফাউন্ডেশন, আমরা এই জন্য বলছি আমরা একটু বেসিক লেভেল থেকে যদি আমরা মুভ করি, প্রিলি হোক, এগুলো এখন আমরা এক্সিকিউশনে নাই। এখনই যদি আপনাকে আমি বিশেষ ম্যাথ বের করে আগে সরাসরি ম্যাথ সলভ করা শুরু করি, ইটস নট ডান। আমার মতে কিছু কিছু চ্যাপ্টার, যে চ্যাপ্টার গুলোতে আগে আপনাকে আপনার কনসেপ্ট ডেভেলপ করতে হবে, কারণ এই একটা চ্যাপ্টারের কনসেপ্ট আপনাকে মাল্টিপল জায়গাতে হেল্প করবে। এবং শুরুতে যেমনটা বলেছি, আজকে এখানে আমি যেখানে মানে ছাড়ছি, এইটার কন্টিনিউশন হবে পরের লেসন। হ্যাঁ, এবং আমি আমাদের যারা আছে অথরিটি, এখানে যারা আছে বা টিম মেম্বার যারা জয়েন করেছে, যদি মানে কোনো স্টুডেন্ট ম্যাথের আমার পরবর্তী বেসিক ডেভেলপমেন্ট সেশনে পার্টিসিপেট করতে চায়, এই সেশনটা অবশ্যই তাকে দেখে আসতে হবে। ঠিক আছে? কারণ আমরা এক একটা সেশনে পরবর্তী সেশনগুলো গাঁথুনি দিতে দিতে এগোবো। আপনারা যদি 3টা 4টা সেশন যদি আপনারা যদি গো থ্রু করেন, তারপর আই এম ড্যাম কনফিডেন্ট আপনারা যখন আপনাদের ফিডব্যাক দিবেন, ফিডব্যাক উড বি মানে কি বলবো, মানে হোপফুলি আপনাদের মধ্যে ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা টের পাবেন। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি, বিসিএস এ যে ম্যাথ গুলো এসেছে, তার থেকে ইম্পর্টেন্টলি হচ্ছে যে ম্যাথ গুলো আসার সম্ভাবনা আছে পরবর্তীতে বা প্রশ্ন কঠিন হলে, এবং তার সাথে একটু বাড়তি যদি ভ্যালু অ্যাড করি, এই একই চ্যাপ্টারের একই কনসেপ্ট একই বেসিকের আলোকে
আমরা ব্যাংক বা অন্যান্য পরীক্ষায় যে ম্যাথ গুলো আসে সেগুলোরও যদি আমরা অংশ বিশেষ বা একটা বৃহৎ অংশ করা শেষ করতে পারি, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ মানে কি বলবো এনি বেটার ওয়ে দ্যান দিস। হ্যাঁ, সো এই ওয়েতে মূলত আমরা আপনাদের সাথে এগোনোর চেষ্টা করব। শুধু ম্যাথ নিয়ে না, আমার সাথে আপনার মাল্টিপল সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সো হোপফুলি যারা ইতিমধ্যে জয়েন করেছেন গ্রেট, যারা জয়েন করেন নাই, জয়েন একদম সামনে না করলেও কোনো সমস্যা নাই। আহ, আমাদের গেম চেঞ্জারের ইউটিউব চ্যানেল আছে, জব গেম চেঞ্জার, সেখানে দেখবেন আমরা বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি, সেগুলো আপনারা দেখতে পারেন। বাট যারা আসলে লম্বা সময়ের জন্য বিসিএস এর প্রস্তুতি নিতে চাচ্ছেন এবং একটু নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছেন, আই থিঙ্ক গেম চেঞ্জার ক্যান বি এ কি বলবো আসলে গুড ডেস্টিনেশন ফর ইউ গাইস, ওয়ার ইউ ক্যান প্রিপেয়ার ইউর সেলফ উইথ কি বলবো আপডেটেড কন্টেন্ট, আপডেটেড অ্যাপ্রোচ এন্ড আপডেটেড থিঙ্কিং স্টাইল। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছি। সো শুরুর দিকে আমরা আগেই মাথা ভারী করতে চাই না অনেক কিছু বলে। সো আজকে এই পর্যন্তই। যারা এখন আমাদের সাথে এনরোল করেন নাই, আপনারা আর্লি বার্ড অফারটা এনরোল করতে চাইলে আপনারা আজকেও পার্সিয়াল পেমেন্ট করে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। রিমেইনিং অ্যামাউন্টটা পে করার জন্য আপনারা 2 উইকস টাইম পাবেন। এটা আজকে পর্যন্তই সুযোগটা আমরা রাখবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের সেশন।